আচ্ছা, আরেকবার আস করতেছি। স্লাইডটা কি সবার আসছে আপনাদের? জি ভাইয়া। ঠিক আছে, জি তাহলে আমরা ভাইয়া। শুরু করি। অধ্যায় ৫, মানব শরীরতত্ত্ব, শ্বসন এবং শ্বাসক্রিয়া, এই চ্যাপ্টারটা আমরা পড়বো। চলুন দেখি চ্যাপ্টারে কি কি আছে। আচ্ছা, শ্বসনতন্ত্রের অঞ্চল কি কি আছে একটু আমরা দেখি। বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। হেডলাইনগুলো আগে আমাদের বুঝতে হবে, যে মানে এই যে পোর্শনটুকু, ১ নাম্বার এই পোর্শনটা, পয়েন্টটা, এটা বেসিক্যালি এটা একটা পাইপের মতো অনেকটা, যে পাইপ দিয়ে বাতাসটা ঢুকবে আর বের হবে। এছাড়া এটার কোনো কাজ নাই। ঠিক আছে, জাস্ট বাতাসটা ঢুকাবে আর বের করে দিবে, এছাড়া কোনো কাজ নাই। বায়ু পরিবহন অঞ্চল, এইটার সাথে এই বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এটা দিয়ে বাতাসটা জাস্ট পাস করতেছে, হয় আসতেছে বা যাইতেছে। আর বায়ু পরিবহন অঞ্চলটা হচ্ছে সোললি ফুসফুসের সাথে রিলেটেড, মানে যে ফুসফুসে বায়ুটা একদম ডিরেক্টলি পরিবহন করতেছে, সেটাই হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। আর শ্বসন অঞ্চল মানে যেখানে বেসিক্যালি এই যে আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলার এক্সচেঞ্জের যে কাজগুলা রিলেটেড, সেই কাজগুলো এখানে হচ্ছে। তাহলে খেয়াল করেন, আমরা একটু দেখি ভেতরে কি কি আছে। সম্মুখ নাসারন্ধ্র, মানে একদম সহজ কথায় আমাদের নাকের যে ফুটা দুইটা আছে, সেই দুটো ফুটাকে আমরা কি বলতেছি? সম্মুখ নাসারন্ধ্র। রন্ধ্র শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে কি? ফুটা। নাসারন্ধ্রের পরে যে অংশটা আছে নাকের ভেতরের দিকে, এটা অংশ আপনারা যে পর্যন্ত আঙুল দিতে পারেন, সহজ কথায় দেখবেন আপনাদের আঙুলে কি বিভিন্ন ধরনের চুল বা লোম আটকাবে, ঠিক আছে? ওই জায়গাটা হচ্ছে ভেস্টিবিউল। তাহলে নাসারন্ধ্র হচ্ছে জাস্ট নাকের ফুটাটা। ভেস্টিবিউল হচ্ছে নাকের পরে এই যে লোম বিশিষ্ট যে জায়গাটা, আপনাদের এই যে ছোট আঙ্গুল যে পর্যন্ত ঢোকে, সেই জায়গাটুকু হচ্ছে ভেস্টিবিউল। এখানে বিভিন্ন ধরনের লোম আছে, আর এই লোমগুলো বেসিক্যালি ছাঁকনির মতো কাজ করে। ছাঁকনি মানে কি? এই যে বিভিন্ন ধরনের ধুলাবালি আপনারা বাতাস নেওয়ার সময় নেন, এই লোম সেটা কিছুটা ছাঁকনির মতো করে কাজ করে, ঠিক আছে? নাসা গহ্বর। নাসা গহ্বর মানে কি? এটা আপনারা আঙুলে ধরতে পারবেন না, ঠিক এই ভেস্টিবিউলটা ধরেন যদি এই পর্যন্ত হয়, তার ঠিক পরে থাকে হচ্ছে একটা ফাঁকা একটা জায়গা, ঠিক আছে? একটা প্রকোষ্ঠের মতো একটা জায়গা থাকে, যেখানে বেসিক্যালি অলফ্যাক্টরি কোষ থাকে, বিভিন্ন অলফ্যাক্টরি কোষ থাকে, ঠিক আছে? এই অলফ্যাক্টরি কোষের কাজ কি? আমরা জানি আমাদের ঘ্রাণোদ্দীপনা বহন করে যেই কর্টিক স্নায়ু, তার নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু, ঠিক আছে? সে ধরেন এইখানে হচ্ছে আমাদের ব্রেন আছে, অ্যান্ড ব্রেন থেকে প্রথম জোড়া যে কর্টিক স্নায়ু বের হয়, তার নাম কি? তার নামটা হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। তাহলে অলফ্যাক্টরি স্নায়ুগুলো শেষ হয় এখানে, আর এখানে থাকে হচ্ছে অলফ্যাক্টরি কোষ। মানে সহজ কথায় অলফ্যাক্টরি কোষগুলা অলফ্যাক্টরি স্নায়ুর সাথে মস্তিষ্ক দিয়ে যুক্ত। তার মানে নাসা গহ্বরের মেইন কাজটা কি? ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করা এবং সেটা মস্তিষ্কে পাঠিয়ে দেয়া। দেখেন, এটা যে একটা কোশ্চেনে আসছিল, কত ইম্পর্টেন্ট একটা জিনিস। কোশ্চেন ছিল এরকম যে অলফ্যাক্টরি কোষ কোথায় অবস্থান করে? উত্তর হচ্ছে নাসা গহ্বরে। এবার আসেন পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা। আপনারা যদি কখনো হাসপাতালে বা এরকম বিভিন্ন জায়গায় ঘুরে থাকেন, আপনারা খেয়াল করবেন যে আমরা করি কি, যারা মুখে খেতে পারে না, তাদের আমরা নাকে নল করে দিই। সেটা কীভাবে করে? এই যে সম্মুখে নাকের যে সম্মুখ নাসারন্ধ্র, এদিকে যে কোনো একদিক দিয়ে পাইপ ঢুকিয়ে দেওয়া হয়, অ্যান্ড পরে সেটা এই যে মুখের উপরে একটা দুইটা ছিদ্র থেকে, যে ছিদ্রতে আপনি ঢুকাইছেন সেই পাশে ছিদ্র দিয়ে নলটা আবার বের হবে, অ্যান্ড বের হয়ে পরে যে আমাদের খাদ্যনালী আছে, সেই খাদ্যনালীর মধ্যে এই নলটা ঢুকে যায়। তার মানে কি, আপনার নাকের যে সামনে যে ফুটা আমরা দেখতে পাচ্ছি, এই ফুটাগুলো পিছনে যে আরেকটা ফুটায় উন্মুক্ত হয়েছে, এই ফুটাগুলোই কি? পশ্চাৎ নাসারন্ধ্র। এটার ইংরেজি আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কোয়ানা। এর সবচেয়ে সহজ উদাহরণ কি? যে আপনারা ধরেন যখন মুড়ি টুড়ি খান, এই সময় হঠাৎ করে যদি আপনাদের বিষম ওঠে, বলা অনেকে, তাই না? বিষম ওঠা মানে কি? ওই যে কাশি ওঠা খাওয়ার সময় দেখবেন মুড়ি বা ভাত কি হবে, আপনাদের নাক দিয়ে পাস করে, হয় না এরকম? অনেক সময়, অনেক সময় হয়েছে হয়তো। তো এই যে নাক দিয়ে এটা পাস করার কারণ কি? কারণ ওই যে নাকের একটা ফুটা, যে পিছনে যে ফুটাটা, সেটা কি আমাদের মুখ গহ্বরে উন্মুক্ত আছে কিন্তু, ঠিক আছে? সো ওইখান থেকে কি হয়, মুড়ি বা ভাত বা যে কোনো কিছু খাবারের কণাগুলো হোক, সেটা আপনার নাক দিয়ে পাস করে যায়। সো সম্মুখ নাসারন্ধ্র মানে হচ্ছে সামনের নাকের ফুটা, আর পশ্চাৎ নাসারন্ধ্র মানে মুখের ভেতরে যে ফুটাটা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। এরপর বাতাসটা কই চলে আসে? নাসা গলবিলে। খেয়াল করে দেখেন, নাসা গলবিল, নাসা মানে নাক এবং গলবিল মানে হচ্ছে গলার অংশটা। তা নাসা গলবিল মানে কি? অবশ্যই নাক এবং আমাদের যে গলবিল, সেটার মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে বলেই কিন্তু আমরা কি, আমরা নাকের যে ফুটা সেটা বন্ধ করে মুখ দিয়ে শ্বাস নিতে পারি, আবার যদি ইচ্ছা করি
তাহলে মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নিতে পারি না? আমরা কিন্তু দুই অবস্থাতে কি করতে পারি? বাতাস ঢুকাইতে পারি, তাই না? সো এই জন্য এই প্রশ্নটায় কি বলা হচ্ছে, নাসা গলবিল বেসিক্যালি এটা জাংশন। জাংশন মানে কি? মিটিং পয়েন্ট বা সংযোগস্থল। নাক এবং গলবিল যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে নাসা গলবিল। এবং নাসা গলবিলের পরে প্রথমে যে অংশটা সেটা হচ্ছে স্বরযন্ত্র। এটা কোনো ষড়যন্ত্র না, এটা হচ্ছে আমাদের নাকে একদম মানে শ্বাসতন্ত্রের একদম উপরের যে জায়গাটা, যেখানে বেসিক মানে নাসা গলবিলের ঠিক নিচে। এখানে সিরিয়াল বাই সিরিয়ালি মেনটেন করা হয়েছে। 6টা যে নাম দেখলাম সবগুলো একটার পর একটা অবস্থিত। সো নাসা গলবিলের ঠিক নিচে এই ষড়যন্ত্রটা অবস্থিত, ঠিক আছে? সো এই যে ষড়যন্ত্রটা বেসিক্যালি এই যে এরকম একটা স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কি করে? এটা স্বর উৎপন্ন করে। কিভাবে স্বর উৎপন্ন করে? এখানে দুটো ভোকাল কর্ড থাকে, ঠিক আছে? ভোকাল কর্ড মানে কি? ভোকাল শব্দ অর্থ হচ্ছে শব্দ, আর কর্ড মানে কি? রজ্জু। রজ্জু মানে আমি আপনাকে আগেও বলছি, যেমন মেরুরজ্জু, তারপর স্নায়ুরজ্জু মানে কি? এগুলো হচ্ছে একটা স্ট্রাকচার, ঠিক আছে? রজ্জু মানে সাধারণত সুতা বলা হয়, কিন্তু রজ্জু মানে এমন স্ট্রাকচার যেগুলো কি একটার সাথে একটা লেগে থাকে বা একটার সাথে একটা টান টান অবস্থায় থাকে, এরকম একটা জিনিসও বোঝানো যায়, ঠিক আছে? তাহলে এই যে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ডগুলো কি একটার সাথে একটা টান টান ভাবে অবস্থান করে, ঠিক আছে? টান টান ভাবে অবস্থান করার ফলে হয় কি, যে এখানে সামান্য বাতাস দিয়েও কম্পন সৃষ্টি হয়। আর আমরা জানি শব্দ উৎপন্ন কিসের ফলে? কম্পন উৎপাদনের ফলে। সো এখানে যে ভোকাল কর্ডটা আছে, সেই ভোকাল কর্ডটা বেসিক্যালি কম্পন সৃষ্টি করে, আর এই কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয়। ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে, এবার আসেন বায়ু পরিবহন অঞ্চল। তো আমরা যেটা বলছিলাম যে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, এটার কাজটা কি? জাস্ট বায়ুটা মানে বাতাসটা যেটা আছে সেটা জাস্ট পরিবহন করা, এদিক দিয়ে জাস্ট বাতাসটা ঢোকে অথবা বের হয়। বায়ু পরিবহন অঞ্চলও সেম, তাই না? নাম দেখে বোঝা আছে যে এটাও সেম জিনিস। তবে এটার ব্যাপারটা কি, যে এটা ডিরেক্টলি ফুসফুসের সাথে যুক্ত, ডিরেক্টলি ফুসফুসের সাথে যুক্ত থাকে। যেমন ট্রাকিয়া, ব্রঙ্কাস, এগুলো একদম ফুসফুসের সাথে সংযুক্ত এবং ফুসফুসের বায়ু পরিবহন অঞ্চল। আর শ্বসন অঞ্চলে কী হবে? ওই যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে আমাদের ইন্টারচেঞ্জ, সেই জিনিসগুলো সম্পন্ন হয়। আমরা দেখতেছি আস্তে আস্তে আসতেছি শ্বাসনালী বা ট্রাকিয়া। আমি যে ছবিটা আঁকাই তাহলে এটা হবে ইংরেজিতে উইন্ড পাইপ বলে, ঠিক আছে? ট্রাকিয়া বা উইন্ড পাইপ। উইন্ড পাইপ মানে কি? বাতাসের নালী। এরকম একটা নালী থাকে। এই নালীটা প্রায় 12 সেন্টিমিটার লম্বা আর 2 সেন্টিমিটার চওড়া। এই ভ্যালুটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? 12 সেন্টিমিটার লম্বা এবং 2 সেন্টিমিটার চওড়া, ঠিক আছে? আর এখানে 16 থেকে 20টা সি আকৃতির তরুণাস্থি থাকে। কি আকৃতির? সি আকৃতির তরুণাস্থি। মানে কথাটা হয়তো কঠিন লাগতেছে, মানে এই যে এখান থেকে এরকম করে সি হয়, এরকম একটা সি, ঠিক আছে? এরকম করে সি আকৃতির 16 থেকে 20টা তরুণাস্থি থাকে। এই কয়টা ইনফরমেশন এখান থেকে মনে রাখতেই হবে, মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এটা দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার, আর সি আকৃতির কতগুলো রিং আকৃতির তরুণাস্থি নিয়ে গঠিত, সংখ্যাটা হচ্ছে 16 থেকে 20টার মতো, ঠিক আছে? আচ্ছা, আপনার কি মনে আছে আমরা বলছিলাম যে ঘাসফড়িং যে ট্রাকি আছে সেই ট্রাকিটা কখনো চুপসে যায় না, কারণ সেখানে একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটার নাম কি আপনাদের মনে আছে? টিনিডিয়া। ভেরি গুড, উত্তরটা হচ্ছে টিনি দেওয়ার জন্য ট্রাকিয়া কখনো চুপসে যায় না। আমি ওখানে বলছিলাম বোধহয় যে মানুষের এরকম শ্বাসনালীতে এই জিনিসটাকে কি বলা হয়? কারিনা। ভেরি কারিনা। গুড, একটা বলিউড অ্যাক্ট্রেস নাম সেটা হচ্ছে কারিনা, ঠিক আছে? তো কথা হচ্ছে এই জিনিসটা আসলে কি? আমরা বলছিলাম যে ভেতরে কি থাকে, যে আমাদের যে ইন্টিমা ছিল, সেই ইন্টিমা কি ছিল? ইন্টিমাগুলো পুরো হয়ে টিন দিয়ে গঠন করছিল, ঠিক আছে? ইন্টিমাগুলা পুরো হয়ে টিন দিয়ে গঠন করছিল। এখন আমাদের ভেতরে কি ইন্টিমা থাকে? এগুলো আমি ঠিক ইন্টিমা বলবো না। দেখেন এই পুরো শ্বাসনালী জুড়েই, মানে ভেতরের দিকে, বাইরের দিকে না, ঠিক আছে? ভেতরের দিকে হয় কি, এরকম চুলের মতো উপাঙ্গ থাকে, ছোট ছোট উপাঙ্গ। এগুলো কি করে? এগুলোকে বলা হচ্ছে সিলিয়া। সিলিয়ার কাজটা কি? ধরেন ওপর থেকে একটা ময়লা নিচে আস্তে দিকে নামতেছে, এই জিনিসগুলো করবে কি? ঊর্ধ্বমুখী আন্দোলন দিবে, ঠিক আছে? ঊর্ধ্বমুখী আন্দোলন জিনিসটা কেমন? আপনারা এক কাজ করেন, আমার সাথে একটু ভিডিওতে আসেন, আমি আপনাদেরকে জিনিসটা একটু দেখায় দিই।
ওকে, সো আমি একটু জিনিসটা আপনাদেরকে দেখায় দিই যে চুলের মতো যে উপাঙ্গগুলো সেগুলো হচ্ছে সিলিয়া, ঠিক আছে? সো এগুলো যদি সিলিয়া হয়, এগুলো একটা ঊর্ধ্বমুখী আন্দোলন করতে পারে। দেখেন এই যে শ্বাসনালী এখানে না, এর ভেতর দিয়ে এরকম চুলের মতো উপাঙ্গ আছে যেগুলোকে সিলিয়া বলা হয়। ঊর্ধ্বমুখী আন্দোলন জিনিসটা কীরকম? ধরেন একটা ময়লা এই যে আমরা নাক দিয়ে হয়তো ঢুকে গেছে, ভেস্টিবিউল সেটাকে ছাকতে পারে নাই, সো এটা আস্তে আস্তে কি শ্বাসনালীতে প্রবেশ করবে। শ্বাসনালীর মধ্যে যে সিলিয়াগুলো আছে সেই সিলিয়াগুলো একটা ঊর্ধ্বমুখী আন্দোলন দিতে পারে। আপনি চিন্তা করেন একটা ময়লা নিচের দিকে নামতেছে, যদি এরকম ঊর্ধ্বমুখী আন্দোলন দেয় তাহলে ময়লাটা কি নিচের দিকে ঢুকবে না উপর দিকে যাবে? উপরে যাবে। অবশ্যই উপর দিকে চলে যাবে। আর এভাবে কি যদি কোনো ময়লা বা এরকম পার্টিকুলার কিছু থাকে সেটা কি করবে, সে বাইরে বের করে দিবে, ঠিক আছে? আবার চলে আসেন, আমরা সাইডে চলে যাই। সো এই যে সিলিয়াগুলা, এই ট্র্যাকের অভ্যন্তরে কিছু জায়গায় এই সিলিয়াগুলো অনেক পুরু হয়ে যায়, ঠিক আছে? পুরু হয়ে যে স্ট্রাকচারটা গঠন করে, আমরা বলছিলাম ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ইন্টিমা পুরু হয়ে যায়, সেটাকে আমরা বলছি টিনিডিয়া। আর এখানে সিলিয়ার যে আবরণগুলো, সেই সিলিয়ার আবরণগুলো কি হয়, পুরু হয়ে যায়, ঠিক আছে? এই সিলিয়াযুক্ত যে মিউকাস আবরণীগুলো আছে সেই মিউকাস আবরণীগুলো পুরু হয়ে যায় বলে কি হয়, মানে সরি, এটা ভুল বলতেছি, যে মিউকাস আবরণের সাথে সিলিয়া থাকে, ঠিক আছে? সো সিলিয়াগুলো কি করে, ঊর্ধ্বমুখী আন্দোলন দিয়ে দেহের সরি শ্বাসনালীর বাইরে ময়লাগুলো পাঠিয়ে দিতে পারে। আর সিলিয়া যে মিউকাসের সাথে যুক্ত থাকে, তখন এর একদম ভেতরের লেয়ারটাকে বলা হয় মিউকাস লেয়ার। এর সাথে সিলিয়াগুলা যুক্ত থাকে। কিছু কিছু জায়গায় এই মিউকাস লেয়ারটা খুবই পুরু হয়ে যায়, ঠিক আছে? নট সিলিয়া, মিউকাস লেয়ারটা খুবই পুরু হয়ে যায়। অ্যান্ড এই জিনিসটাকে বলা হচ্ছে কারিনা, ঠিক আছে? তাহলে এই কারিনার জন্য কি হয়, ট্রাকিয়া কখনো চুপসে যায় না, ঠিক আছে? চুপসে যায় না বলে কি হয়, কি সুবিধা হয়? সুবিধা এটাই যে এটা দিয়ে কন্টিনিউয়াসলি অক্সিজেন ভেতরে ঢুকতে পারে বা কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হতে পারে। এখানে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন তারা হয় না, ঠিক আছে? ওকে, এখন দেখেন ব্রঙ্কাস বা ব্রঙ্কাই, ঠিক আছে? ব্রঙ্কাইটা হচ্ছে বহুবচন, আমরা ব্রঙ্কাসটা এক বচনে বলবো। বুঝতেই পারতেছেন যে শ্বাসনালীটা কি দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ডান ব্রঙ্কাস আর একটা হচ্ছে বাম ব্রঙ্কাস, ঠিক আছে? একটা হচ্ছে ডান ব্রঙ্কাস এবং একটা হচ্ছে বাম ব্রঙ্কাস। আপনার ছবির টাইপ দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি একটা কি ডান পাশের যেটা সেটা একটু মোটা করে আঁকাইছি, বাম পাশের যেটা সেটা একটু চিকন অথচ একটু লম্বা করে আঁকাইছি, তাই না? এটা কেন হয়, বাম পাশটা কেন একটু লম্বা হয়, এটার রিজনটা কি কেউ বলতে পারবেন? দেখেন এইখানেই হাড় থাকে, ঠিক আছে? এখানেই হাড় থাকে। সো ফুসফুসে পৌঁছানোর জন্য আমরা জানি হাড়টা কি একটু বেশি বাম দিকে বেঁকে থাকে, তার মানে কি হাড়টা একটা বিশাল পোর্শনের দিকে আছে। সো লাংটাকে রিচ করতে গেলে কি এই ব্রঙ্কাইটা কি একটু লম্বা হওয়া উচিত না? অবশ্যই লম্বা হওয়া উচিত। তো এই যে ব্রঙ্কাস, বাম পাশের ব্রঙ্কাসটা চিকন কিন্তু লম্বা, আর ডান পাশের ব্রঙ্কাসটা মোটা কিন্তু খাটো। ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাইয়া। এন্ড এই যে ব্রঙ্কাইটা, এই ব্রঙ্কাইটা বাম পাশের ব্রঙ্কাই যেহেতু চিকন তাই শাখাও হবে কম। কয়টা হবে? দুইটা। আর ডান পাশের ব্রঙ্কাইটা যেহেতু মোটা তাই শাখাও হবে অনেক বেশি। মোট কয়টা শাখা হয়? তিনটা শাখা। অ্যান্ড পরবর্তীতে এই যে দেখেন এই ছবিটা আমি কমপ্লিট যদি করি, ছবিটা লাগবে কিছুটা এরকম, ঠিক আছে? ঠিক আছে, এটুকু আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। ঠিক আছে, এখন দেখেন তাহলে শ্বসন অঞ্চলটা কি? শ্বসন অঞ্চল হচ্ছে এই যে আমাদের ফুসফুসটা। আর ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ, আমি আপনাদেরকে বলছিলাম যে ব্রঙ্কাস যখন তাহলে আরো ছোট ছোট হবে সেগুলোকে আমরা কি বলবো? ব্রঙ্কিওল, তাই না? অ্যালোভিওলাই, সরি, তারপর যে ট্রাকিয়া থেকে ট্রাকিওল, ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিওল, লোব থেকে লোবিউল, বলছিলাম না এগুলা? জি ভাইয়া। বলছিলাম। তাহলে দেখেন এই যে ট্রাকিয়া যখন ভাগ হয়ে গেল হচ্ছে ব্রঙ্কায়, ব্রঙ্কাই ভেতরে যে কি আরো ভাগ হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? ব্রঙ্কিওল বলবো, তাই না? ব্রঙ্কিওল। ঠিক আছে, তো এইভাবে কি এটা শাখা প্রশাখার মাধ্যমে আরো ছোট হইতে থাকবে, অ্যান্ড ছোট হইতে হইতে এক সময়
একদম ছোট একটা স্ট্রাকচার শেষ হয়ে যায়, সেটাকে বলা হয়, এটা গোল একটা স্ট্রাকচার, সেটার নাম হচ্ছে অ্যালোভিওলাই বা অ্যালোভিওলাস। ঠিক আছে, অ্যালোভিওলাস বা অ্যালোভিওলাই। এই অ্যালোভিওলাস বা অ্যালোভিওলার কাজটা কি? এটা হচ্ছে শ্বসনতন্ত্রের ক্ষুদ্রতম একক। যেরকম আমরা যদি বলি যে মস্তিষ্কের জন্য ক্ষুদ্রতম একক কি, উত্তরটা কি হবে? নিউরন। 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 আমরা যদি কিডনির জন্য জিজ্ঞাসা করি, উত্তর কি হবে? নেফ্রন। নেফ্রন। কিডনির বাংলায় তো বৃক্ক রে গাধা। তো যাই হোক, কিডনির জন্য যে এককটা সেটা হচ্ছে নেফ্রন। যদি বলি ফুসফুসের জন্য, কি উত্তরটা কি হবে? অ্যালোভিওলাস। আর যদি যকৃতের জন্য জিজ্ঞাসা করি, উত্তরটা কি হবে? হেপাটোসাইট। ঠিক আছে, উত্তরটা হবে হেপাটোসাইট। যাই হোক, শ্বসন বৃক্ষটা আমরা একটু পরে দেখবো। শ্বসন বৃক্ষটা কিছুই না, এই যে ট্রাকিয়া থেকে ব্রঙ্কিয়াই, ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল থেকে যার ছোট ছোট ভাগ হয়েছে, এটাই হচ্ছে শ্বসন বৃক্ষ। আমরা একটু পরে দেখবো, সেটা সমস্যা নাই। দেখেন খুব সুন্দর একটা ছবি দেয়া আছে কিন্তু, যে নাসা গহ্বর, সেখান থেকে নাসা গলবিলে যাওয়ার পর গ্লটিস, মানে এপিগ্লটিস যেটা আর কি, তারপর এই পোর্শনটা হচ্ছে স্বরযন্ত্র, এখানে ভোকাল কর্ড থাকে, তারপর ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে যে ব্রঙ্কাইসে ভাগ হয়ে গেছে। আচ্ছা, ব্যাপারটা খেয়াল করেন, ডান ফুসফুসে মেইন ব্রাঞ্চ হয়েছে কয়টা ব্রঙ্কায়ের? 3টা। আর বাম ফুসফুসে? 2টা। এটার কারণটা হচ্ছে বাম ফুসফুসে লোব থাকে হচ্ছে 2টা, এই জন্য 2টা মেইন ব্রাঞ্চে 2টা লোবে প্রবেশ করে। আর ডান ফুসফুসে লোব থাকে হচ্ছে 3টা। কয়টা? 3টা। এই 3টা লোবে 3টা মেইন ব্রাঞ্চ প্রবেশ করে। ঠিক আছে, সো আপনারা যদি ব্রঙ্কাইয়ের সংখ্যাটা মনে রাখতে পারেন, আপনারা লোবের সংখ্যাটাও মনে রাখতে পারবেন। ব্যাপারটা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আপনারা কি আরেকজনের ভয়েস শুনতে পাচ্ছেন? অল্প অল্প। আচ্ছা ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, সো এদিকে দেখেন, ট্রাকিয়া, ট্রাকিয়া ভাগ হয়ে গেছে ব্রঙ্কাসে, দেন আছে হচ্ছে ব্রঙ্কিওল, আর ব্রঙ্কিওলের পরে হচ্ছে ফুসফুস, ফুসফুসের মধ্যে এই ব্রঙ্কিওলটা পরবর্তী বিভিন্ন ভাগ হয়ে যায় অ্যালোভিওলাই, আর নিচের দিকে যে ফ্রেমটা আছে সেটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাসা গহ্বর। আমরা বলছিলাম যে নাকের ফুটা থাকে, তার নাম কি? সম্মুখ নাসারন্ধ্র। এই অংশটুকু হচ্ছে ভেস্টিবিউল। এটা হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বরের পরে গলার সাথে যে অংশটা, সেটা হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিলের পরে থাকে হচ্ছে এপিগ্লটিস, গ্লটিসটাকে এপিগ্লটিস বলা হয়, এপিগ্লটিস বা গ্লটিস একই জিনিস, হ্যাঁ। তারপর হচ্ছে স্বরযন্ত্র। এইটুকু অঞ্চলটা কি? জাস্ট বাতাসটা বের করে দেওয়া, ঢুকা দেওয়া বা বাতাসটা বের করে দেওয়া, জাস্ট এইটুকু কাজ করে। বায়ু পরিবহন অঞ্চলটা কি? এটা ফুসফুস রিলেটেড। ঠিক আছে, যেটা একদম ডিরেক্টলি ফুসফুসে নিয়ে যায় বা বের করে। তাহলে কি আছে? মেইন শ্বাসনালীটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া যখন দুই ভাগে ভাগ হয়ে যায় সেটা হচ্ছে ব্রঙ্কাস। দেন ব্রঙ্কিওল জিনিসটা কি? ব্রঙ্কাস যখন আরো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় সেগুলোকে আমরা কি বলি? ব্রঙ্কিওল। তারপরে ফুসফুস, ফুসফুসের মধ্যে ক্ষুদ্রতম সেটা হচ্ছে অ্যালোভিওলাই। আর ডায়াফ্রামটা কি? এখানে একটা ব্যবধায়ক হিসেবে কাজ করে, এটা ধরনের পেশি, এটা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। এগুলো আমরা বলছি না, ভেস্টিবিউলে কি লোম থাকে, নাসা গহ্বরে অলফ্যাক্টরি কোষ থাকে, পশ্চাৎ নাসাকে কোয়ানা বলা হয়, নাসা গলবিল, মুখ গলবিল উন্মুক্ত হয়, এগুলো সম্পর্কে আমরা জানি না এখন। জি ভাইয়া। ঠিক আছে, ভাইয়া গ্লোটিসটা কি, মানে এটা নিয়ে এপিগ্লটিস গ্লোটিস একই জিনিস। এপিগ্লটিস গ্লোটিস একই জিনিস। এটা কি জিনিস? ধরো আমাদের গলায় হাত দিয়ে দেখো, সামনে কি পাবা? শ্বাসনালী, আর পিছনে এসে হচ্ছে খাদ্যনালী। ঠিক আছে, সামনে হচ্ছে শ্বাসনালী, পিছনে হচ্ছে খাদ্যনালী। ঠিক আছে, তাহলে যে শ্বাসনালীটা আছে, আমরা যখন ধরো খাবার যদি খাই, তখন হয় কি, এটা কিন্তু শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ শ্বাসনালীটা আগে আছে, খাদ্যনালীটা পরে আছে, তাই না? তাহলে যদি খাবারটা যদি শ্বাসনালীতে ঢোকে, আমরা বাঁচবো? বাঁচবো না। সো এখানে থাকে কি, এই জিহ্বার নিচে এরকম একটা উদ্গত একটা অংশ থাকে, যাকে বলা হচ্ছে গ্লোটিস বা এপিগ্লটিস। সেটা কি করে, যখন খাবারটা খাই বা আমরা যখন ঢুকি চিপি, তখন কি হয়, এই গ্লোটিসটা দিয়ে, এই মাথাটা দিয়ে কি হয়, সরি মানে এই যে ট্রাকিয়া বা শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র বলতেছি,
ট্রাকিয়া বা শ্বাসনালী যে আছে, শ্বাসনালীর যে মুখটা, সেই মুখটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তো এই মুখটা হ্যাঁ বন্ধ ভাইয়া। হয়ে যাওয়ার ফলে হয় কি, খাবারটা শ্বাসনালীতে প্রবেশ করে না, খাবারটা কই চলে যায়? ইসোফ্যাগাস বা খাদ্য খাদ্যনালীতে চলে যায়। ঠিক আছে? হ্যাঁ। ওকে। ল্যারিংস বা ষড়যন্ত্র, আমরা বলছিলাম কয়েক টুকরা থাইরয়েড তোমরা নির্মিত। আমরা কত সংখ্যা কত বলছিলাম বলেন তো? কয়েক টুকরা মানে কয় টুকরা? 16 থেকে 20। ছেলেদের ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। ঠিক আছে? দেখবেন খেয়াল করে, মেয়েদের কিন্তু এটা এতটা প্রমিনেন্ট থাকে না যেটা ছেলেদের ক্ষেত্রে থাকে। এপিগ্লোটিস, উপজিহ্বা। এখানে একটা কথা আছে, মানে এপিগ্লোটিস বা উপজিহ্বার মধ্যে পার্থক্য কি? এপিগ্লোটিস মানে হচ্ছে আলজিহ্বা, আর উপজিহ্বা মানে হচ্ছে উভুলা। ঠিক আছে? উভুলা জিনিসটা কি, আপনি যখন আ করবেন তখন দেখবেন গলার উপর থেকে কি একটা গোল একটা ইয়া কি ঝুলে থাকে না, এটাই হচ্ছে উভুলা। ঠিক আছে? আর এপিগ্লোটিসটা আপনি স্বাভাবিকভাবে দেখতে পারবেন না, কারণ দেখতেই পাচ্ছেন যে এপিগ্লোটিসটা কি, এই যে অনেক নিচে আছে, সেই এপিগ্লোটিসটা আপনি কিন্তু কি স্বাভাবিকভাবে দেখতে পারবেন না। কিন্তু এই যে ওপর থেকে যে উভুলাটা আছে, সেই উভুলাটা কিন্তু আপনারা চাইলেই দেখতে পারি। আপনারা চাইলে আজকে বাসায় যেই কি করবেন, আয়নার সামনে আ করবেন, দেখবেন গলার উপর থেকে কি একটা ঝুলতেছে একটা জিব্বার মতো, সেটা হচ্ছে উপজিহ্বা। তো এপিগ্লোটিস আর ভাইয়া উপজিহ্বা ওইটা কিন্তু কি এক আলজিহ্বা জিনিসটা। ভাবছেন? না না, ওটাই উপজিহ্বা। ঠিক আছে? আর নিচের থাকে সেটা হচ্ছে আলজিহ্বা। এগুলো আমরা পড়ছি না, চেষ্টা নতুন ইনফরমেশন আছে। পঞ্চম বক্ষ দেশীয় কশরোগা থেকে বিস্তৃত, 16 থেকে 20টা তরুণাস্থি, সি আকৃতির। আর অন্তঃপ্রাচীরে কি থাকে? যে সিলিয়াযুক্ত মিউকোসাবরণী। আমরা বলছিলাম সিলিয়াটা কি করে, ঊর্ধ্বমুখী আন্দোলনের মাধ্যমে কোনো যদি ময়লা বা জীবাণু ঢোকে সেটা কি বাইরে বের করে দেয়। আমরা দৈর্ঘ্য সম্পর্কেও জানছিলাম। সেটা বলছিলাম যে ব্রঙ্কিয়াল বৃক্ষ। ব্রঙ্কিয়াল বৃক্ষ জিনিসটা কি, দেখেন এইটুকু আমরা জানি যে ট্র্যাকিয়া ছিল, ট্র্যাকিয়া থেকে পরবর্তী কি প্রাইমারি ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে পরবর্তী কি হয় ব্রঙ্কিউল। এখানে অনেক বড় কথা লেখা আছে, বুঝছেন? আপনাদের এত কিছু জানার দরকার নাই। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এত কিছু জানার দরকার নেই, এগুলো মেডিকেলে যাওয়ার পরে তাদের জন্য লাগবে, আপনাদের এগুলো লাগবে না। আপনারা আমাকে এটা বলেন যে এই যে আপনারা, আমরা বললাম ডান ফুসফুসে কয়টা লোব থাকবে? 3টা। 3টা। বাম, আর বাম ফুসফুসে কয়টা থাকবে? 2টা। 2টা। তাহলে বাম ফুসফুসের যে লোব, এই লোব যদি বা ডান ফুসফুসের লোব যদি আরো ছোট ছোট লোবে বিভক্ত হয়, সেই ছোট ছোট লোবগুলোকে আমরা কি নামে রাখবো? লোবিউল। ভেরি গুড, লোবিউল। তাহলে লোবিউল তো আপনারা অবশ্যই চিনেন, রাইট? এখন দেখেন, তাহলে দেখেন এই যে সেকেন্ডারি ব্রঙ্কাস প্রতিটি লোবে ঢোকে, টারশিয়ারি ব্রঙ্কাস কি প্রতিটি লোবিউলে ঢোকে। আশা করি কথাটার অর্থ আপনারা বুঝতে পারছেন একটু হলেও। ঠিক আছে? ওকে। তো এরপর কি থাকে, শ্বসন ব্রঙ্কিউল, এত কিছু আপনার লাগবে না, অ্যালোভিওলার নালী। এরপর একটা ফাঁকা জায়গা থাকে সে বা প্রকোষ্ঠের মতো থাকে, সেটাকে বলা হয় অ্যাট্রিয়াম। কি বলা হচ্ছে? অ্যাট্রিয়াম। তারপর থাকে হচ্ছে অ্যালোভিওলার থলি, তারপর হচ্ছে অ্যালোভিওলাই। আপনারা ডান পাশের ছবিটা দেখেন, এটা আপনাদের বইয়ে আছে, এটা আপনার বেশি পরিচিত, এটাই আপনার লাগবে। এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া যখন দুই ভাগে ভাগ হয়ে যায় সেটাকে কি বলে? ব্রঙ্কিউল, সরি ব্রঙ্কাই, ব্রঙ্কিউল। তাই না? ভুল বলছি, ব্রঙ্কাই আগে বলে। ঠিক আছে? ব্রঙ্কাই যখন আরো ভাগে ভাগ হয়েছে তখন সেগুলো কি বলা হচ্ছে? ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল। ঠিক আছে? এখন দেখেন এই যে এই প্রত্যেকটাতে একটা ক্রস ক্রস একটা দাগ দেওয়া ছিল, তাই না? সবগুলোতে, কিন্তু এখানে কি সেই দাগটা কিন্তু নাই। সেই দাগটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ভাইয়া কথাটা বুঝি, এটা আরেকবার বলা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আপনারা দেখেন এই যে 1 2 তারপর 3 4, এইগুলো দেখেন এই যে একটা দাগ দেয়া আছে ভেতরে ভেতরে, যে দাগটা এখানে নাই। ঠিক, আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, জাস্ট ছবি জি তো, ভাইয়া। আর তো কিছু না। ঠিক আছে? তার মানে কিছু একটা আছে যেটা ট্রাকিয়া, ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওলে ছিল, কিন্তু এই যে আমাদের যখন অ্যালোভিওলার নালী, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যালোভিওলার নালী, যেটা অ্যালোভিওলার নালীতে এসে নেই। ঠিক আছে? সেটা কি অ্যালোভিওলার নালীতে এসে নেই। আচ্ছা, আপনারা কি মানে, আমার আরেকটা ফ্রেন্ড ক্লাস নিচ্ছে তো ওই পাশে, আপনারা কি মানে এটা কি ইন্টারাপ্ট করতেছে আমার কথার সাথে? হ্যাঁ, ওখানে ষড়যন্ত্র পড়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের কি আমার কথা শুনতে সমস্যা হচ্ছে কিনা এই জন্য।
সমস্যা হচ্ছে না, কিন্তু ওইটাও কানে পড়তেছে। ঠিক আছে, মানে আমি জানতে চাচ্ছি যে আমি কি তাহলে অন্য রুমে যে ক্লাস নিব না এখানেই ক্লাস নিব, সেটা আপনাদের সুবিধার জন্য জানতে চাচ্ছিলাম আর কি। অন্য রুমে যাইতে গেলে আবার কিছুটা ওয়েট করতে হবে। ভাইয়া থাকেন, সমস্যা নাই, খুব সমস্যা একটা নেই না? প্রবলেম হচ্ছে না ঠিক আমাদের। আছে, ওকে আপু, তাহলে এখানে আমি কন্টিনিউ করি। ঠিক আছে, সো অ্যালোভিয়ার নালী এবং অ্যালোভিয়ার থলি, বেসিক্যালি এখানে কি হয়, এই যে এখানে যে মিউকাসগুলো, সেই মিউকাসগুলো কি অনেক পুরু ছিল, ঠিক আছে, এই জন্য এই দাগটা বোঝানো হয়েছে। অ্যান্ড কি আমরা বলছিলাম যে এখানে কি 16 থেকে 20টা সি আকৃতির তরুণাস্থি থাকে, ঠিক আছে। তো এই যে তরুণাস্থি, এই তরুণাস্থির আবরণটা এই ব্রঙ্কিউল পর্যন্তই থাকে, ঠিক আছে। তরুণাস্থির যে সি আকৃতির আবরণ সেটা কি এই ব্রঙ্কিউল পর্যন্ত থাকে, তারপরে যে পাইপটা আছে সেটা সোললি এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়, ঠিক আছে, সেটা সোললি এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। এখানে আর তরুণাস্থির আবরণটা কি থাকবে না, যদি থাকতো তাহলে এখানে আমি এভাবে কি টান টান দিয়ে যেতাম, ঠিক আছে। যেহেতু এই জিনিসগুলো একটু নরম, দেখো তুমি বুঝতে পারো তরুণাস্থি মানে কি। আমরা মুরগির যে কুচমুচি হাড়টা খাই সেটা কিন্তু কি জানো, সেটা তরুণাস্থি। খাইছো না মুরগির একটা কুচমুচি হাড়, খাইতে অনেক ভালো লাগে, ওটাই কিন্তু তরুণাস্থি, ঠিক আছে। তো দেখো এই যে এই পর্যন্ত তরুণাস্থি থাকে, তার মানে কি অঞ্চলটুকু হচ্ছে বেশ শক্ত, কিন্তু তারপর থেকে কি এটা হচ্ছে বেশ নরম। কেন? কারণ এগুলোতে তরুণাস্থি থাকে না, জাস্ট এপিথেলিয়াম থাকে। তাহলে দেখেন এটা কি হচ্ছে অ্যালোভিওলার নালী, ঠিক আছে। অ্যালোভিওলার নালীর পরে এই যে একটা ফাঁকা একটা চেম্বারের মতো একটা জায়গা, সেটা হচ্ছে অ্যাট্রিয়াম, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পরে এই যে এই জায়গাটা পুরোটাকে বলা হচ্ছে অ্যালোভিওলার থলি। কি বলা হচ্ছে? অ্যালোভিওলার থলি, ঠিক আছে। অ্যালোভিওলার থলির মধ্যে তাহলে কি থাকবে? আপনার যদি ব্যাগের একটা বইয়ের থলি হয়, সেই বইয়ের থলিতে কি থাকে? বই থাকে। তাহলে অ্যালোভিওলার থলিতে কি থাকবে? অ্যালোভিওলাস। হ্যাঁ, যে ছোট 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 যেগুলো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটা একটা কি অ্যালোভিওলাস, ঠিক আছে। আমরা বলছিলাম যে শ্বসনের এককটাই কি, মানে ফুসফুসের এককটা হচ্ছে কি অ্যালভিওলাস, ঠিক আছে। আপাতত এখান থেকে এইটুকুই। আশা করি আপনারা ব্রঙ্কিয়াল বৃক্ষ বুঝতে পারছেন। এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আপাতত নেই ভাইয়া। না ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। এবার আসেন ফুসফুস সম্পর্কে একটু আমরা জানি। আচ্ছা, প্রত্যেকটা যে নরমঙ্গলগুলো আছে সেই নরমঙ্গল প্রোটেক্ট করার জন্য না একটা বাইরে একটা পর্দা থাকে, ঠিক আছে। যেমন এই যে ফুসফুসে একটা দ্বিস্তরী প্লুরাল পর্দা আছে। আমরা কিন্তু প্যারাটাল শব্দ অর্থ জানি, আপনারা রুই মাছ পড়াইছেন, আমি আপনাকে রুই মাছ খুব সুন্দর করে পড়াইছি। রুই মাছ পড়ার সময় আমি বলছিলাম প্যারাটাল শব্দটা শাব্দিক অর্থ কি বলেন তো? প্রাচীর। ভেরি গুড, বাইরে। প্রাচীর বা বাইরে। তো এই যে ফুসফুসের গায়ে যে পর্দাটা থাকে, সেই পর্দাটা দুইটা অংশে বিভক্ত, ঠিক আছে। তাহলে পর্দার একটা কি বাইরের লেয়ার আছে, একটা ভেতরের লেয়ার আছে। ধর এটা হচ্ছে একটা ফুসফুস, ঠিক আছে। এই ফুসফুসের বাইরে কি হয়, একটা পর্দা থাকে। তার মানে কি পর্দা একটা বাইরের লেয়ার আছে, একটা ভেতরের লেয়ার আছে, তাই না? বাইরের যে লেয়ারটা, তাহলে সেটাকে আমরা কি বলবো বলেন তো? এখানে দেয়া নাই, আপনারা নিজেরাই বুঝে উত্তর করেন। বাইরেটাকে প্যারাইটাল। কি? ভেরি গুড, বাইরের প্যারাইটাল। অর্থ হচ্ছে প্যারাটাল। আর ভেতরের যে লেয়ারটা সেটা কি ভিসেরা বা নরমঙ্গ যে ফুসফুস, ভিসেরাল। সেটার সাথে লেগে আছে, সেটাকে আমরা কি বলবো? ভিসেরাল। বুঝা গেছে এইটুকু? এন্ড কথা হচ্ছে এই যে দুইটা লেয়ার মানে বেসিক্যালি দ্বিস্তরিত, সো আমি এখানে একটা স্তর দিয়ে বুঝাইছি, ধর এরকম দুইটা স্তর থাকে, ঠিক আছে। এখন আপনি চিন্তা করেন এই যে ফুসফুসটা আছে, এই ফুসফুসটা কি সবসময় সংকোচন প্রসারণ করতেছে, তাই না? করতেছে না? আপনাদের মধ্যে কেউ জি আছেন ভাইয়া। যার ফুসফুস সংকোচন প্রসারণ করতেছে না? যদি কেউ থাকেন তাহলে কবর থেকে আমাদের ক্লাসে জয়েন করার জন্য তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, সো যেহেতু ফুসফুস সবসময় সংকোচন প্রসারণের উপরেই থাকে, তাহলে কি হয় ওখানে কি সবসময় ঘর্ষণ আছে না? অবশ্যই একটা ঘর্ষণ জি আছে। ভাইয়া। এই ঘর্ষণটা কমানোর জন্য কি হয় জানেন, এই দুইটা লেয়ারের মাঝখানে একটা ফ্লুইড থাকে, এটাকে বলা হচ্ছে সেরাস ফ্লুইড বা প্লুরাল ফ্লুইড বা প্লুরাল রস। এটা কি করে, ওই যে ঘর্ষণজনিত যে ক্ষতিটা আছে সেই ক্ষতিটা কি করে, কমায় দেয়। মুভমেন্টটা কি আরো স্মুথ হয়। আপনারা যখন সাইকেল চালান আপনারা কি করেন, ওই যে সাইকেলের পিছনে যে ইয়াটা আছে, মানে গিয়ারটা আছে, সেই গিয়ারে তেল দেন, আবার চেনে তেল দেন, কেন তেল দেন? কারণ এতে কি হয়, স্মুথ হয়, তাই না? ব্যাপারটা এরকম যে এখানে দুইটা লেয়ারের মাঝখানে কি থাকে, সেরাস ফ্লুইড বা প্লুরাল রস থাকে। এই রসটা কি করে, এই ফ্রিকশনটা, যে ঘর্ষণজনিত যে ক্ষতি, সেই ঘর্ষণজনিত ক্ষতিটা অনেকাংশেই কমায় দেয়। এবার আসেন সেরাস, ডান ফুসফুসে 3টা লোব এবং বাম ফুসফুসে 2টা লোব, এটা আমরা আগে পড়ে ফেলছি না?
জি ভাইয়া। দেখেন এই যে ফুসফুসে উপরে একটা লোব, মাঝখানে মিডল লোব, আর নিচে হচ্ছে ইনফেরিয়র বা নিচের দিকের লোব, আর বাম ফুসফুসে দুইটা লোব, সুপিরিয়র আর ইনফেরিয়র লোব। ওকে, সো আমরা বলছিলাম লোব যদি আরো ভাগে বিভক্ত হয় সেগুলোকে আমরা কি বলি? লোবিউল। লবিউল। ঠিক আছে, তার কথা হচ্ছে সেগমেন্টটা কিন্তু আলাদা জিনিস। সেগমেন্টটা কি, যে ফুসফুসের বিভিন্ন অংশ যেমন জীবাণু টিবাণু কোন পাশে আছে বা কোন পাশে ঢুকছে এটা বোঝানোর জন্য আমরা সেগমেন্ট ভাগ করি। সেগমেন্টের লোবেল কিন্তু এক জিনিস না, যেমন এটা হচ্ছে এপিক্যাল সেগমেন্ট, এটা হচ্ছে মিডিয়াল সেগমেন্ট। ঠিক আছে, এটা আমরা জাস্ট ইমাজিনারি চিন্তা করে নেই। ঠিক আছে, সো সেগমেন্টের লোবেল কিন্তু এক জিনিস না। যেমন লোব যখন আরও ছোটো ছোটো ভাগে বিভক্ত হয়ে যাবে, এগুলো নিজেদের মধ্যে আরও ছোটো ছোটো ভাগে বিভক্ত হয়ে যাবে, সেটাকে আমরা প্রত্যেকটাই কি বলবো? লোবিউল। অ্যান্ড লোবিউলটা কি? অসংখ্য, আমরা গুনতে পারবো না। বাট এই যে ফুসফুসের বিভিন্ন অংশ চিহ্নিত করার জন্য আমরা একে কয়েকটা সেগমেন্টে ভাগ করি। সেরকম সেগমেন্ট ডান পাশে লোব আছে 3টা, সো খুবই স্বাভাবিক ডান পাশের সেগমেন্ট কি হবে? বেশি হবে। বাম ফুসফুসে লোব আছে 2টা, সো খুবই স্বাভাবিক, সো বাম পাশে লোবের সংখ্যা, সরি সেগমেন্টের সংখ্যা কি হবে? কম হবে না বেশি হবে? কম কম হবে। হবে। কথাটা কি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি? জি ভাইয়া। জি ঠিক জি আছে, ভাইয়া। তাহলে এই যে আমাদের আমরা সেগমেন্টের কথা বলছি, সেগমেন্ট হচ্ছে ডান ফুসফুসে 10টা আর বাম ফুসফুসে 8টা। এগুলো প্রত্যেকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভার্সিটি নৈর্ব্যক্তিক। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর ইউ 11-12 আসছিল, ডিউ 16-17 আসছিল। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে অ্যাডমিশনের সাথে ওরিয়েন্টেড করতে চাচ্ছি, তো তাই একটু উদ্ভাসের সাইডগুলো দিয়ে একটু ক্লাসগুলো নিচ্ছি, আশা করি আপনাদের সমস্যা হচ্ছে না। ঠিক আছে, এখন দেখেন হ্যাঁ ভাইয়া। অ্যালোভিওলার যে নালীটা আছে সেটা অ্যালোভিওলার থলিতে উন্মুক্ত হয়। আমরা অ্যালোভিওলার নালী কিন্তু চিনছি, তাই না? আগের ছবিটা কি মনে আছে? এই যেটা অ্যালোভিওলার নালী ছিল, অ্যালোভিওলার নালীটা কই যে ওপেন করছে? অ্যালোভিওলার থলিতে। আর অ্যালোভিয়ার থলিতে কি ছিল? ওই যে আমরা বলছিলাম যে যদি একটা মানে বইয়ের ব্যাগ থাকে, বইয়ের ব্যাগে কি থাকবে? বই থাকবে। তাহলে অ্যালোভিওলার যে থলি থাকবে তাতে কি থাকবে? অ্যালোভিয়ালাস। কি সিম্পল একটা কথা, তাই না? ঠিক আছে, চলো নেক্সট সাইডে চলে যাই। আমার কম্পিউটার মাঝে মাঝে হ্যাং করে, তো বিরক্ত লাগে আমার। কি হয় না কেন? বাহ, ওকে ঠিক আছে। এবার দেখো অ্যালোভিওলাস, আমরা একটু আগে এই কোশ্চেনে জিজ্ঞেস করছিলাম যে গঠনগত এবং কার্যগত একক বিভিন্ন অর্গানের জন্য বিভিন্ন রকম। আশা করি আপনার মস্তিষ্কের জন্য নিউরন, দেন কিডনির জন্য নেফ্রন, যকৃতের জন্য হেপাটোসাইট, আর ফুসফুসের জন্য যে অ্যালোভিওলাস, এই ব্যাপারটা এতক্ষণে জেনে গেছেন। ব্যবধায়ক পর্দা প্রত্যেকটা, এই যে দেখেন এটা একটা অ্যালোভিওলাই, এটা একটা অ্যালোভিওলাই, এটা একটা অ্যালোভিওলাই, এই প্রত্যেকটা অ্যালোভিওলার মধ্যে একটা ব্যবধায়ক পর্দা থাকে, যে পর্দাটার নাম হচ্ছে ট্র্যাবেকুলি। সংখ্যাটা একটু জানতে হবে, হ্যাঁ, এটা নিয়ে ব্যক্তিগত জন্য খুবই ইম্পর্টেন্ট। যে নবজাতকে প্রত্যেকটা হচ্ছে 20 মিলিয়ন, 8 বছর বয়সে 300 মিলিয়ন, পূর্ণবয়স্কদের 700 মিলিয়ন, আর পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে প্রায় 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসন তল সৃষ্টি করে। শ্বসন তল মানে কি? এই যে এর বাইরে পুরো অংশটা যে পরিধি, এই পরিধি হচ্ছে সারফেস, আর এই সারফেসটাই হচ্ছে কি, এর পুরো সারফেসে কি হয়? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটা হয়, সো এর পুরোটাই কি তার শ্বসন তল। ঠিক আছে, আর এর আকৃতিটা কীরকম? 200 থেকে 300 মাইক্রোমিটার ব্যাস, আর এটা হচ্ছে 4 মাইক্রোমিটার পুরু। যারা পুরাতন বই পড়েন তাদের ক্ষেত্রে হয়তো বই লেখা আছে 1 মাইক্রোমিটার পুরু, বাট আমরা উদ্ভাসের স্লাইডগুলোতে নতুন ইনফরমেশনগুলো সবসময় ফলো করি। ঠিক আছে, সো নতুন বই উত্তর কিন্তু 4 মাইক্রোমিটার পুরুতে আছে, আপনারা একটু কাইন্ডলি বইয়ের সাথে ঠিক করে নেবেন। আর 200 থেকে 300 মাইক্রোমিটার পর্যন্ত হচ্ছে এর ব্যাস। সারফেক্টেন্ট জিনিসটা কি? খুব সুন্দর অ্যান্ড মজার কিছু কিছু ইনফরমেশন এখন আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। যে সারফেক্টেন্টটা হচ্ছে একটা ফসফোলিপিড জাতীয় পদার্থ। ফসফোলিপিড মানে কি? এটা একটা কম্পাউন্ড লিপিড বা যৌগিক লিপিড। আপনারা যখন উদ্ভিদ বিজ্ঞানের যদি আপনাদের ক্লাস নেওয়ার সুযোগ যদি হয়, আল্লাহ যদি আমাকে ততদিন বাঁচায় রাখে ইনশাল্লাহ, আমি আপনাদের উদ্ভিদ বিজ্ঞানের একটা কোর্স চালু করব, তখন আপনারা দেখবেন যৌগিক লিপিড, কোষ রসায়নে যৌগিক লিপিড নামে একটা পোর্শন আছে। সেই যৌগিক লিপিড জিনিসটা কি? যেখানে লিপিডের সাথে নন লিপিড টাইপ কিছুটা যুক্ত থাকে। খেয়াল করেন এখানে ফসফেট কি? ফসফেট, যেটা লিপিড না, তার মানে লিপিডের সাথে একটা ফসফেট যুক্ত আছে, এটা কি একটা যৌগিক লিপিড বা কম্পাউন্ড লিপিড। সো এটা হচ্ছে ফসফোলিপিড জাতীয় রাসায়নিক পদার্থ দিয়ে সারফেক্ট্যান্টটা তৈরি হয়। সেপ্টাল কোষ নামে পরিচিত হয়। সেপ্টাল জিনিসটা ব্যবধায়ক কোষ, এটা আসলে আপনাদেরকে জানতে হবে না, নট দ্যাট ইম্পর্টেন্ট। প্রথম সারফেক্ট্যান্ট খাওয়ানো হয়েছে 23 সপ্তাহ, আর 24 সপ্তাহের আগে মানবভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না।
এই ব্যাপারটা কি আমি আপনাদেরকে একটু বুঝাই, খুবই মজার কিছু ব্যাপার আছে এখানে। সো সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়েছে 23 সপ্তাহে। সারফেক্ট্যান্টটা কি? এটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ যেটা অ্যালোভিয়ারাসের উপরে ছড়ায় পড়ে এবং এটা পৃষ্ঠটানটা কমায় দেয়। সো পৃষ্ঠটান যদি কমায় দেয় তাহলে কি সুবিধা হয়? খুব কম পরিশ্রমে সংকোচন প্রসারণ হতে পারে, তাই না? আর যদি সংকোচন প্রসারণ বেশি হয় তাহলে কি? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দ্রুত বিনিময় হয়। এছাড়াও একটা প্রপার্টি হচ্ছে এটা জীবাণু ধ্বংস করতে পারে। ঠিক আছে, এখন দেখেন এই যে 23 সপ্তাহ 24 সপ্তাহ ব্যাপারটা কি, এটা কেন ইম্পর্ট্যান্ট? যে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয়নি, এই কথাটা আপনাদের অনেকের কাছেই কঠিন। দেশের বাইরে বাংলাদেশের এখন এতটা প্র্যাকটিসড হয় না, বাট দেশের বাইরে যেটা হয় আর কি, যে ঠিক আছে, তো যেটা হয় আর কি, যে বাইরের দেশে অনেকে অ্যাবর্শন করে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওরা বাচ্চা কাচ্চা নিতে চায় না, অ্যাবর্শন করে। তো অ্যাবর্শন করতে গেলে দেখা যায় ওরা 23 সপ্তাহ তার আগে যদি অ্যাবর্শন করতে যায় ওদের কোনো লিগ্যাল ইস্যুস বা আদালতের কোনো মানে এরকম ঝামেলায় পড়তে হয় না। বাট 24 সপ্তাহ বয়সের পর থেকে মানে দেখা যায় যে তারা যদি অ্যাবর্শন করতে চায় সেক্ষেত্রে তাদের কিন্তু লিগ্যাল ইস্যুতে ঝামেলা আছে। কারণ 24 সপ্তাহে কি হয়, তার ফুসফুসে মোটামুটি হবে, দেখো 23 সপ্তাহ কিন্তু ধরা হয়েছে, বাট 24 সপ্তাহ কেন? কারণ এক সপ্তাহ আগে কিছু হইতেই পারে, সবার যে একদম এক্স্যাক্ট 24 সপ্তাহে সার্ফেক্টেন্ট শুরু হবে বা 23 সপ্তাহ মানে আমরা তো বলছি যে 23 সপ্তাহ বয়সে শুরু হয় সার্ফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় কত? 23 সপ্তাহ বয়সে। সবার যে 23 সপ্তাহ হবে ব্যাপারটা একদম এক্স্যাক্টলি 23 সপ্তাহ দিনে হবে ব্যাপারটা এরকম না। এই জন্য 7 দিন যোগ করে 24 সপ্তাহ থেকে কি তাকে মানব ভ্রূণের একটা স্বাধীন অস্তিত্বের অধিকার হিসেবে গণ্য করা হয়। তার মানে কি 24 সপ্তাহে তার ফুসফুসে যে ফসফোলিপিড আসে মানে সার্ফেক্টেন্টটা আসে, তার যদি তখন জন্ম হইতো সেটা সিজারিয়ান সেকশনের মাধ্যমে বা অ্যাক্সিডেন্টালি যদি জন্ম হয়ে যায়, সে কি মায়ের দেহের বাইরে এসেও বাঁচতে পারবে। কেন? কারণ তখন তার ফুসফুসের যে অ্যালোভেরা সেগুলো সংকোচন প্রসারণ হচ্ছে, তার মানে কি সে বাতাসটা নিতে পারতেছে এবং বাতাসটা ছাড়তে পারার ক্যাপাবিলিটি তার ফুসফুসের হয়েছে। তার মানে কি সে একটা স্বাধীন মানুষ হিসেবে কিন্তু বেঁচে থাকতে পারতো যদি তার জন্ম হইতো। সো এই জন্য দেখা যায় 24 সপ্তাহের আগে যদি তারা যদি অ্যাবর্শন করতে চায় তাদেরকে লিগ্যাল ইস্যুতে সম্মুখীন হইতে হইতো না। বাট 24 সপ্তাহ পরে সে যদি মানে 23 সপ্তাহ 24 সপ্তাহের পর থেকে সে যদি অ্যাবর্শন করতে চায় তখন কিন্তু তাকে লিগ্যাল ইস্যুস বা আদালতের যে ঝামেলাগুলো এই ঝামেলাগুলোর সম্মুখীন হইতে হয়। কেন? কারণ তখন 24 সপ্তাহ বা এর পর থেকে যে বাচ্চাটাকে তুমি অ্যাবর্শন মানে তারা করতে চায় সেটা কিন্তু কি একটা মার্ডার, একটা ক্লিনিক্যাল একটা মার্ডারের সমানুপাতিক। ঠিক আছে, সেই জন্যই দেখা যায় তারা যদি এই সময় অ্যাবর্শন করতে চায় তখন একদম আদালত থেকে একদম চিঠি নিয়ে আসতে হয় যে আমি স্পেসিফিকলি ঠিক এই কারণে, হয়তো আমার বাচ্চাটা ভেতরে অসুস্থ, সে হয়তো জন্ম হইলে তার অনেক সমস্যা হইতে পারে, এসব টাইপ যদি আপনার একটা মেডিকেল সার্টিফিকেট যেটা আদালত থেকে প্রমাণিত সেরকম যদি আনতে পারা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় তারা অ্যাবর্শনটা প্রসিড করে। বাংলাদেশে তো এরকম নাই, এই আশেপাশে চিপায় চাপে গলিতে ক্লিনিক ক্লিনিক আছে, গেল অ্যাবর্শন করে দিল, টাকার জন্য এখন সবই হয় বাংলাদেশে, যদি এটা ঠিক না। অ্যাবর্শন ব্যাপারটা কিন্তু কি আসলে একটা মানুষ হত্যার সমান। আমরা 23 সপ্তাহ 24 সপ্তাহের ক্রাইটেরিয়া বানিয়ে নিছি, বাট এটা একদম প্রথম দিন থেকেই হারাম, সহজ কথায়। ঠিক আছে, যারা মুসলমান ধর্ম অনুসারী আছেন তারা হয়তো জানেন এর ভয়াবহতা সম্পর্কে। সব ধর্মেই আসলে এর নিষেধ আছে, শুধু মুসলমান ধর্ম বললে ভুল হবে, সব ধর্ম এটা নিষেধ আছে। আমরা কি নেক্সট স্লাইডে যাব জি ভাইয়া। নাকি এখনো বুঝতে সমস্যা আছে সার্ফেক্টেন্টের কাহিনীটা? হ্যাঁ ভাইয়া। শ্বসনতন্ত্রের কাজ দেখেন, এগুলো আপনাদের বইয়ে আছে। গ্যাসীয় বিনিময়, অক্সিজেন রক্তে মিশে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যায়, সেই অক্সিজেনটা কি করে? শ্বসনে ব্যবহৃত হয়। ঠিক আছে, শ্বসন কিন্তু দুই রকম, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন। অন্তঃশ্বসনটা আমরা এখানে পড়বো না, অন্তঃশ্বসন আমরা পড়বো উদ্ভিদ বিজ্ঞানে। আমরা শুধু এখানে বহিঃশ্বসনটা পড়তেছি, যে কীভাবে অক্সিজেনটা ফুসফুসে আসে আর কার্বন ডাই অক্সাইডটা ফুসফুস থেকে বের হয়ে যায়, জাস্ট এইটুকুই। পানি শামুক প্রতিদিন প্রায় 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বেরিয়ে যায়। আপনারা তো ভাবতে পারেন যে নাক দিয়ে আবার পানি বের হয় কেমনে। ফ্যাক্ট ইজ, আপনার যদি কোনো আয়না বা কোনো স্টিলের উপরে যদি আপনার যদি নাক দিয়ে ভাপ ফেলেন, কি ভাপ পড়ে না, দেখছেন না? জি ভাইয়া। এই ভাবটাই তো কি, এটাই তো পানি, তাই না? এটাই পানি। সো বেসিক্যালি এই জিনিসটা কি, পানিটা দেহ থেকে বের করে দেওয়া যায় কার মাধ্যমে? শ্বসনতন্ত্রের মাধ্যমে। নিঃশ্বাসের সময় দেখবেন অনেক সময় আমাদের নিঃশ্বাস গরম নিঃশ্বাস হয়, কখনো ঠান্ডা নিঃশ্বাস হয়, তাই না? নিঃশ্বাসের সময় কিছু কি তাপ কিন্তু দেহের বাইরে বের হয়ে যেতে পারে, তো দেহের তাপ বজায় রাখতে পারে। অ্যাসিড এবং ক্ষারের সাম্যতা, কার্বন ডাই অক্সাইডটা কি দেহের বাইরে পরিত্যক্ত হয়। সাধারণত কার্বন ডাই অক্সাইডটা কী করে, আমাদের বডিতে পানির সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? H2CO3, কার্বনিক অ্যাসিড। তাহলে কার্বনিক অ্যাসিডটা কি পিএইচটা কমাবে না বাড়াবে? কমাবে।
অবশ্যই কমাবে। তাহলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যদি আমি বাইরে বের করে না দিতে পারি, দেহের পিএইচটা কি একটা ইমব্যালেন্স অবস্থায় চলে যাবে। তো এই কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে পরিত্যক্ত হওয়ার জন্য কি বডির পিএইচটাও নিয়ন্ত্রণ হয়। আর লাস্ট অফ অল একটা শব্দ উৎপন্ন, যে ল্যারিংসের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। এটার উত্তরটি দেন তো, অ্যাডামস অ্যাপল কোথায় থাকে? ষড়যন্ত্রে। বলেন বলেন, কই থাকে? শ্বাসনালীতে। এটা আমরা একটু আগে পড়ালাম, আপনারা ভুলে গেছেন কেন? কেউ ষড়যন্ত্রে ষড়যন্ত্র, থাকে। কেউ শ্বাসনালী ষড়যন্ত্র। বলতেছেন। ষড়যন্ত্রেই হবে। এই যে ল্যারিংস বা ষড়যন্ত্র এখানে পয়েস দেয় অ্যাডামস অ্যাপল। আপনাদেরকে হাত দিয়েও ফিল করাইলাম, উল্টা পাল্টা বলতেছেন কেন আপনারা? ঠিক আছে, তো এটা থেকে আমি আপনাকে ছবির পজিশনটা দেখাই, যে এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, হাইওয়েড বোন। ঠিক আছে, হাইওয়েড বোন হচ্ছে আমাদের গলার এখানে একটা হাড্ডি আছে, হাইওয়েড বোন বলে। এই যে থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, এগুলো কি? এগুলো হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে সি আকৃতির বিভিন্ন রকম তরুণাস্থি নির্মিত, তাই না? এগুলো সেই তরুণাস্থি। আর ভোকাল কর্ড থাকে এর উপরে, আপনার ষড়যন্ত্রের কথা যেটা বলতেছেন, ষড়যন্ত্র থাকে এর উপরে। যে থাইরয়েড কার্টিলেজটা দেখতেছেন না, দুই পাশ থেকে একটু চিকন হয়ে গেছে সামনের দিকে, জি বোঝা ভাইয়া। যাচ্ছে? দেখেন, বোঝা যাচ্ছে কিন্তু একটু হালকা, যে এটা কি সামনের দিকে একটু উঁচু হয়ে গেছে, এই অংশটুকু বোঝা যাচ্ছে না? এটা, হ্যাঁ। এটাই হচ্ছে অ্যাডামস অ্যাপল। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাডামস অ্যাপল। তাহলে কোথায় থাকে অ্যাডামস অ্যাপল? ষড়যন্ত্রে। অবশ্যই উত্তর হচ্ছে ষড়যন্ত্রে। অলফ্যাক্টরি কোষের কাজ আপনারা জানেন, এরকম আমি তখন বলছিলাম। অ্যালোভেসের গঠন কাজ আপনারা বর্ণনা করতে পারবেন, সালফেটের কাজও আপনারা লিখতে পারবেন। এটা লিখিত পরীক্ষার জন্য, স্পেশালি ডিইউতে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য। প্রশ্বাস নিঃশ্বাস, পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রাম করলে প্রতি মিনিটে কতবার হবে? 14 থেকে 18 14 বার। থেকে 18। আর নবজাতক শিশুতে প্রতি মিনিটে 40 বার। ঠিক আছে, শ্বসন কেন্দ্র দেখেন 4টি। মেডুলায় প্রধান শ্বসন কেন্দ্র, পন্স হচ্ছে শ্বসনের স্বাভাবিক কেন্দ্র, নিউমোট্যাক্সিক কেন্দ্র, অ্যাপনিউস্টিক কেন্দ্র। দেখেন এগুলো কাজ কি? নিউমোট্যাক্সিক, নিউ মানে কি? বাতাস। ঠিক আছে, আর স্নায়ুতরণ নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছালে নিঃশ্বাস শুরু হয়। আর অ্যাপনিউস্টিক কেন্দ্র কি? প্রশ্বাস কেন্দ্র শুরু হয়। আপনারা বইয়ে এগুলোর নতুন নাম জানছেন, যেমন নিউমোট্যাক্সিক কেন্দ্রকে বলা হয় নিঃশ্বাস কেন্দ্র। ঠিক আছে, আপনাদের বইয়ে দেখবেন দেয়া আছে নিঃশ্বাস কেন্দ্র। নিঃশ্বাস কেন্দ্রের আরেকটা নাম হচ্ছে নিউমোট্যাক্সিক কেন্দ্র। আর যেটা প্রশ্বাস কেন্দ্র, সেই প্রশ্বাস কেন্দ্রের আরেকটা নাম হচ্ছে অ্যাপনিউস্টিক কেন্দ্র। ঠিক আছে, আর মেডুলা এবং পন্সের প্রধান শ্বসন কেন্দ্র। পন্সটা কি? শ্বসনের যে স্বাভাবিক ছন্দ সেটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মেডুলা পন্স দুটাই কিন্তু কই অবস্থিত? পশ্চাৎ মস্তিষ্কে। এটা আমরা যখন পরবর্তীতে ইয়া চ্যাপ্টারটা পড়বো, মানবদেহ স্নায়ুতন্ত্র পড়বো, তখন আমরা জানবো। ঠিক আছে, আপাতত এটুকু জেনে রাখেন যে মেডুলায় প্রধান শ্বসন কেন্দ্রটা থাকে। আর এই যে আমরা সুন্দর করে শ্বাস নেই, প্রশ্বাস ছাড়ি, রেগুলার রিদমে, রেগুলার ইন্টারভ্যালে, এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে কে? পন্স। কে? পন্স। 5। আর নিউমোট্যাক্সিক কেন্দ্র কি? যেটা বললাম, এটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। মানে এখান থেকে যখন সিগন্যাল যায়, তখন আমরা কি নিঃশ্বাস নেওয়া শুরু করি। আর প্রশ্বাসটা কি? সরি, নিঃশ্বাসটা ছেড়ে দিই আর কি। আর অ্যাপনিউস্টিক কেন্দ্রটা কি? যখন স্নায়ুতরণ প্রশ্বাস কেন্দ্রে পৌঁছায়, তখন সেটা কি করে? প্রশ্বাস শুরু করে। সো নিউমোট্যাক্সিক কেন্দ্রটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্রের সাথে রিলেটেড, আর অ্যাপনিউস্টিক কেন্দ্রটা হচ্ছে প্রশ্বাসের সাথে রিলেটেড। আর পেশি কি থাকে? ইন্টারকোস্টাল ও ডায়াফ্রাম। আর স্নায়ু থাকে হচ্ছে ভেগাস এবং ফ্রেনিক। ভেগাস এবং ফ্রেনিক মানে কি? ভেগাস স্নায়ুটা থাকে হচ্ছে ফুসফুসে, আর ফ্রেনিক শব্দটা আসছে হচ্ছে ডায়াফ্রাম থেকে। কই থেকে? ডায়াফ্রাম। সো ডায়াফ্রাম থেকে আসছে ফ্রেনিক শব্দ। মানে ডায়াফ্রামে যে স্নায়ুটা সরবরাহ করে সেটাকে বলা হয় ফ্রেনিক স্নায়ু, আর ফুসফুসে যে স্নায়ুটা থাকে সেটার নাম হচ্ছে ভেগাস স্নায়ু। ঠিক আছে, আর ইন্টারকোস্টাল এবং ডায়াফ্রাম জিনিসটা কি? ডায়াফ্রাম আমরা আপনাকে দেখাইছি ছবিতে অলরেডি। আমরা পূর্বে একটা ছবিতে ডায়াফ্রাম দেখাইছিলাম, চলটা আবার নিয়ে যাই যদি আপনার কারো মনে না থাকে। এই যে ছবিটা মনে আছে, দেখেন তো, এই যে ফুসফুসের নিচে একটা পেশি আছে, এটা কি বলা হচ্ছে? ডায়াফ্রাম। ডায়াফ্রাম। ভেরি গুড, ডায়াফ্রাম। এখন দেখেন, এই যে মাথায় আমাদের দুইটা কেন্দ্র আছে,
ঠিক আছে, আমাদের মাথায় দুইটা, আমরা বলছিলাম যে কই থাকে, পশ্চাৎ মস্তিষ্কে, মনে আছে আপনাদের? আমি বলেছিলাম একটা কথা, জি ঠিক ভাইয়া। আছে। সো আমরা ধরলাম এর নিচে থাকে হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, আর উপরে থাকে হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, ঠিক আছে। ওই যে আমরা বলছিলাম একটু আগে যে নিউমোটিক সেন্টার, তারপর অ্যাপিনিউস্টিক সেন্টার বলছিলাম না, ওই সেন্টারগুলো ধরেন এইগুলোই, আমি একটু সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, প্রশ্বাস, এটা হচ্ছে নিঃশ্বাস। আচ্ছা, বড় করেই দেখি, সমস্যা নেই। ওফো, ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা এই যে ফুসফুসের বাইরে কি থাকে বলেন তো? আমাদের পরশুগুলো থাকে না এইভাবে? এগুলো পরশুকা থাকে না আমাদের? হ্যাঁ ভাইয়া। অবশ্যই থাকে, রিব বলি ইংরেজিতে, রিব বা পরশুকা। দেখেন এই যে দুইটা রিবের মাঝখানে কিছু মাসল বা পেশি থাকে, দুইটা মাসল বা পেশি থাকে। ইংরেজিতে কোষ্ঠ, আমরা বলছিলাম না বিভিন্ন শব্দের প্রতিশব্দ আছে, যেমন হার্টের প্রতিশব্দ হচ্ছে কার্ডিয়াক, ফুসফুসের বা লাংসের প্রতিশব্দ কি, পালমোনারি। ঠিক তেমনি রিবের যে প্রতিশব্দ সেটাকে বলা হয় কোষ্ঠ। ইন্টার শব্দের অর্থ হচ্ছে দুইটার মাঝখানে, ইন্টার শব্দের অর্থ কি, দুইটার মাঝখানে। মাঝখানে। তাহলে ইন্টার কোস্টাল পেশি মানে কি, এবার আপনারাই বলেন আমাকে। দুইটা পরশুকার ভেরি মাঝখানে। গুড। এই যে ধর এটা একটা পরশুকা, এটা একটা পরশুকা, এই দুইটা পরশুকার মাঝখানে যে পেশি আছে সেই পেশিটাকে কি বলা হবে? ইন্টার। ইন্টারকোস্টাল পেশি। তার খাসির মাংস খাওয়ার সময় দেখবেন যে এই যে কিছু কিছু মাংস থাকে যে এরকম এরকম বড় বড় হাড্ডি থাকে বের হয়ে, তাই না? দেখছেন না? জি ভাইয়া। অবশ্যই দেখছেন তো। এই দুইটা হাড্ডির মধ্যে দেখবেন খুব সুন্দর একটা নরম মাংস থাকে, যে মাংসটা কি বলা হয়, মানে সিনার মাংস বলেন আপনারা, খাইতে খুবই মজা। তো সিনার মাংস যেটা, সেটাই কিন্তু কি আমাদের ইন্টারকোস্টাল পেশি। এখন দেখেন ইন্টারকোস্টাল পেশিতে দুইটা অংশ আছে, একটা যেটা বাইরের দিকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বহিঃস্থ ইন্টারকোস্টাল, আরটা আপনি বাইরে থেকে দেখতে পারবেন না, ভেতরের দিকে আছে। মানে ধরেন এটা হচ্ছে পেশি, ঠিক আছে, এটা হচ্ছে বাইরের দিকের বহিঃস্থ ইন্টারকোস্টাল, এটা কি ভেতরের দিকে অন্তঃস্থ ইন্টারকোস্টাল, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তো কথা হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাড কই আসে বলেন তো? এই যে এখানে কি আছে, হার্ট হার্টে। আছে না? ওকে, সো হার্টের লেফট অ্যাট্রিয়ামে আসে, তাই না? লেফট অ্যাট্রিয়ামে আসে, ধরেন এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, দেন লেফট অ্যাট্রিয়াম দিয়ে কি লেফট ভেন্ট্রিকলে যায়, ঠিক আছে। অ্যান্ড লেফট ভেন্ট্রিকল থেকে যেটা হয়, একটা বড় ধমনী ওঠে, আর্চ অফ দি আওর্টা। পরবর্তীটা বিভিন্ন শাখা থাকে, যেমন মাথায় কি যায়, এটা ক্যারোটিড ধমনী যায়। এই ক্যারোটিড ধমনীতে বিভিন্ন স্ট্রেচ রিসেপ্টর থাকে, বিভিন্ন স্ট্রেচ রিসেপ্টর থাকে, যেটা বলে কি অ্যাওর্টা, অ্যাওর্টা মানে কি মহাধমনী। ঘাসফড়িং আমি আপনাদেরকে বলছিলাম অ্যাওর্টা মানে কি। অ্যাওর্টা এটা হচ্ছে মহাধমনী, ওর গায়ে আবার এই যে অ্যাওর্টা একটা মেইন শাখা ক্যারোটিড ধমনী, ক্যারোটিড ধমনীর গায়েও কিছু শাখা থাকে, ঠিক আছে। তো এটাকে বলছে কি দেখেন, এটাকে বলছে হচ্ছে ক্যারোটিড বডিজ, আর অ্যাওর্টার গায়ে যেগুলো সেগুলো হচ্ছে অ্যাওর্টিক বডিজ। কি বললাম? অ্যাওর্টাতে যে রিসেপ্টরগুলো আছে, স্ট্রেচ রিসেপ্টর মানে কি, যে চাপ খাইলে যেগুলা বা শটান হয়ে যায়, শটান রিসেপ্টর লেখা আছে তোমাদের বই। জিনিসটা কি, ধরেন এই দিয়ে যখন রক্ত যাবে, তখন রক্ত যাওয়ার সময় কি করবে, ব্লাড ভেসেলটাকে চারপাশে চাপ দিবে, তাই না? রক্তবাহিকাটা চারদিকে চাপ দিবে, তখন যে রক্তবাহিক যে দেয়ালটা আছে সেই দেয়ালে কিছু রিসেপ্টর লাগানো থাকে। হ্যাঁ, এই রিসেপ্টরগুলো করে কি, যে রক্তে কতটুকু অক্সিজেন আছে সেই রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করে, সেই রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করে। কাকে প্রোভাইড করে? এগুলো প্রোভাইড করে হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্রকে, ঠিক আছে। কাকে? এগুলো কি কঠিন লাগতেছে প্রশাসন। আপনাদের কাছে? তাহলে আমি দরকার স্কেপ করে যাব। ভাইয়া আর একবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আগে মানে হিউম্যান যে বডি যে অ্যানাটমি, সেই অ্যানাটমিটা আপনাদেরকে বুঝাইলাম, ঠিক আছে। যে মাথার এখানে কি, আমাদের যে মেডুলা, সেখানে দুইটা কেন্দ্র আছে, একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র এবং আরেকটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র। এটা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ঠিক আছে, নিঃশ্বাস কেন্দ্র আর প্রশ্বাস কেন্দ্র। এখন আপনি চিন্তা করেন যে নিঃশ্বাস কেন্দ্র, আমাদের নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হয় কখন? যখন বডিতে অক্সিজেন কম থাকবে না বেশি থাকবে? কম কম থাকে। সরি সরি, থাকবে। আমি একটু ভুল বলছি। মানে প্রশ্বাস নেওয়ার প্রয়োজনটা হয় কখন? নিঃশ্বাসের পরে না আগে?
নিঃশ্বাসের আগে। বা পরে, আপনি যেটাই বলেন সেটাই ঠিক, মানে নিঃশ্বাসের পরে কি হবে? প্রশ্বাস হবে। তাহলে আমরা প্রশ্বাস হবে। প্রশ্বাস নিব কখন? নিঃশ্বাসের ধরেন সাপোজ ঠিক পরে, আমরা একটা সিকোয়েন্স চিন্তা করি যে নিঃশ্বাসের ঠিক পরে আমাদের প্রশ্বাস নেওয়া লাগে। প্রশ্বাসটা আমাদের কেন না লাগে? অক্সিজেনের বডিতে অভাব হইলে না অক্সিজেন বেশি হইলে? অভাব হইলে। অভাব হইলে, কারণ প্রশ্বাসের মাধ্যমে আমরা বাইরের বাতাস থেকে কি ঢুকাই আমাদের ফুসফুসে? অক্সিজেন ঢুকাই। অক্সিজেন। সো যখন নিঃশ্বাস হবে তারপরে কি হবে? প্রশ্বাস হবে। তার মানে নিঃশ্বাস যখন হয় তখন নিঃশ্বাসের মাধ্যমে, মানে যখন নিঃশ্বাস হয় তখন নিঃশ্বাসের সময় কি এমন একটা ইনপুট দিতে হবে? নিঃশ্বাস হওয়া মানে কি? এটা বডিকে বুঝাই দেওয়া যে আমি কার্বন ডাইঅক্সাইড বের করতেছি, এরপরে তোমার কাজ শুরু হবে সেটা কি? অক্সিজেনটা বডিতে ইনপুট করা। ব্যাপারটা কি বুঝতে পারছো? নিঃশ্বাস মানে কি? যে আমি কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করে দিচ্ছি, অ্যান্ড এর পরের কাজটাই কি হবে? অক্সিজেনটা শরীরে ঢুকে দাও, সো প্রশ্বাস তুমি চালু হয়ে যাও। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। তাহলে দেখো, এখানে আমাদের জানতে হবে যে নিঃশ্বাস ব্যাপারটাকে স্টিমুলেট করে কে আর প্রশ্বাস ব্যাপারটাকে স্টিমুলেট করে কে। ঠিক আছে? ধরো একবার যদি নিঃশ্বাস হয়ে যায়, খুবই স্বাভাবিক, সে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেয়, অ্যান্ড তারপরে পরবর্তীতে আমাদের অক্সিজেনের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করার জন্য কি প্রশ্বাস নেওয়া লাগে। ঠিক আছে? তাহলে দেখো, প্রশ্বাস কি একটা অ্যাক্টিভ, একটা সক্রিয় প্রক্রিয়া। আপনি দেখেন, আপনার নিঃশ্বাস দিতে কি শক্তি দেওয়া লাগে, না প্রশ্বাস নিতে শক্তি দেওয়া লাগে? প্রশ্বাস। তাহলে প্রশ্বাস কি এটা প্রশ্বাস। সক্রিয় প্রক্রিয়া, তাই না? এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? না ভাইয়া। তাহলে এই যে প্রশ্বাস, এই প্রশ্বাস নেওয়ার জন্য কি আমাদের শক্তি দিতে হয়? কোথায় কোথায় শক্তি দিতে হয়? দুইটা জায়গায়। একটা হচ্ছে এই যে ইন্টারকোস্টাল পেশি, আর একটা হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে? একটা হচ্ছে ডায়াফ্রাম এবং আরেকটা হচ্ছে কি এই ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি জিনিসটা কি? জি ভাইয়া। তাহলে ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম, এই দুইটা মিলে কি করে? আমরা যে প্রশ্বাস নিই, খেয়াল করে দেখেন, একটু প্রশ্বাস নিয়ে দেখেন, আপনার বুকটা একটু সামনের দিকে চওড়া হয়ে যাচ্ছে, তারপরে যে ডায়াফ্রাম যেটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে, আপনি একটু বুঝতে পারবেন। ঠিক আছে? সো এই দুইটাই কি সক্রিয় প্রশ্বাসের জন্য কাজ করে। তাহলে প্রশ্বাসের জন্য বেসিক্যালি প্রশ্বাসের আগে কি হওয়া দরকার? নিঃশ্বাস হওয়া দরকার না? জি ভাইয়া। তার নিঃশ্বাস হবে কখন? নিঃশ্বাস হবে যখন সিগন্যালটা যাবে। কখন কখন যাবে সিগন্যাল? দুইটা জায়গা থেকে সিগন্যাল যাবে। একটা হচ্ছে ফুসফুস থেকে, একটা হচ্ছে ফুসফুস থেকে। ফুসফুস নিঃশ্বাস কেন্দ্রকে সিগন্যাল পাঠাবে কি, যে নিঃশ্বাস হয়ে যাও, আমার কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেছে, আমার কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেছে। সো এখন কি করতে হবে? আমার শরীরে কার্বন কার্বন ডাইঅক্সাইড ডাইঅক্সাইড বেশি হয়ে গেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি বের করতে হবে না বডিতে রেখে দিব আমি? বের করে দিব তাহলে নিঃশ্বাস। বের করতে গেলে কি আমি প্রশ্বাস নিব, বের তাই না? করতে হবে। না, নিঃশ্বাস নিতে হবে। অবশ্যই নিঃশ্বাস ছাড়বো। তাহলে ফুসফুস যে স্নায়ুটার মাধ্যমে সিগন্যালটা দেয় সেটার নাম হচ্ছে ভ্যাগাস স্নায়ু। তাহলে ফুসফুসে সিগন্যালটা দিলে কি করে? আমরা নিঃশ্বাস নেই। আবার আরেকটা জায়গায়, যেমন যেটা বললাম যে এই যে হার্ট আছে, তাই না? হার্টের মধ্যে দিয়ে কি আছে? অ্যাওটা বের হয়, এবং অ্যাওটা থেকে মেইন শাখা, আমি এখানে ছবিটা দেখাই, ধরেন এটা যদি একটা হার্ট হয়, হার্ট থেকে একটা বড় ধমনী ওঠে, বড় ধমনী হচ্ছে কি অ্যাওটা। অ্যাওটা থেকে আবার তিনটা শাখা বের হয়, আমরা বিসিএস নাম দিয়ে মনে রাখি, যে ব্র্যাকিওসেফালিক, ক্যারোটিড, সাবক্লাভিয়ান, এগুলো বিভিন্ন ব্রাঞ্চ। ঠিক আছে? আপনার জাস্ট এই ব্রাঞ্চের নাম একটু মনে রাখেন। ক্যারোটিড রক্ত সংবহন, পড়ার সময় আমরা দেখবো আবার। সো এখান থেকে ক্যারোটিডকে মাথায় রক্ত সরবরাহ করে। আর অ্যাওটার কি, এটা একটা মেইন। ঠিক আছে? সো অ্যাওটার গায়ে যেগুলো থাকে হচ্ছে অ্যাওটিক বডিজ, আর ক্যারোটিডের গায়ে যেগুলো রিসেপ্টর থাকে সেগুলোকে বলা হয় ক্যারোটিড বডিজ। অ্যাওটিক বডিজ আর ক্যারোটিড বডিজকে আমি বুঝাতে পারছি আপনাদেরকে জিনিসটা কি? জি ভাইয়া। জি ভাইয়া। তো এগুলো কি করে, যখন যেহেতু রক্তবাহী, তার মানে এগুলোতে রক্ত যায়, এগুলো দিয়ে রক্ত যায়, তাহলে এই রিসেপ্টরগুলো কি করে? রিসিভ করে। কি রিসিভ করে? ইনফরমেশন রিসিভ করে। কার কাছ থেকে ইনফরমেশন রিসিভ করে? রক্তের কাছ থেকে ইনফরমেশন রিসিভ করে। এই রক্তগুলা যদি তাকে যাওয়ার সময় বলে দেয়, দেখো আমার মধ্যে না অক্সিজেন একটু কম, বা আমি চলে গেলাম, অক্সিজেন নিয়ে চলে গেলাম, এখন তো বর্তমানে কার্বন ডাইঅক্সাইড বাড়বে, তুমি প্লিজ একটু মস্তিষ্ককে খবর দাও, যেন সে যেন কি করে, এই যে আমার মধ্যে যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডটা আছে সে নিঃশ্বাস নিয়ে ছেড়ে দেয়, এবং প্রশ্বাস কেন্দ্রকে বলে দেয় প্রশ্বাস নিতে। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক এভাবে কাজ করে। তাহলে এই যে জি অ্যাওরটিক ভাইয়া। বডিজ এবং ক্যারোটিড বডিজ, এগুলো থেকে বিভিন্ন স্নায়ু থাকে যেগুলো রিসেপ্টর, সেই রিসেপ্টরগুলো স্নায়ুর মাধ্যমে নিঃশ্বাস কেন্দ্রে যুক্ত থাকে। ঠিক আছে? নিঃশ্বাস কেন্দ্রে যুক্ত থাকে। এটা কি করে? নিঃশ্বাসের জন্য স্টিমুলেট করে। তাহলে নিঃশ্বাসের জন্য স্টিমুলেট করে কে? দুইটা জিনিস, একটা হচ্ছে ফুসফুস, আর একটা হচ্ছে ধমনীর গায়ে যে রিসেপ্টর থাকে। ফুসফুস থেকে তাহলে কোন স্নায়ুটা উদ্দীপ্ত করে নিঃশ্বাস কেন্দ্রকে? ভেগাস স্নায়ু। ভেগাস। আর ক্যারোটিড বডিজ এবং অ্যাওরটিক বডিজ, এরা কি? এরা তো রিসেপ্টর, তাই না? এরা ডিরেক্টলি কি করে? ইনফরমেশন রিসিভ করে কোথায় পাঠায়?
নিঃশ্বাস কেন্দ্রে পাঠায়। নিঃশ্বাস এখন কেন্দ্রে। নিঃশ্বাস হয়ে যাওয়ার পরে কি প্রশ্বাস হইতে হবে। প্রশ্বাস যেহেতু একটা সক্রিয় প্রক্রিয়া, তাই নিঃশ্বাসের ক্ষেত্রে কি সিগন্যাল আসছিল, অ্যান্ড প্রশ্বাসের ক্ষেত্রে কি করতে হবে, সিগন্যাল দিতে হবে, তাই না? সিগন্যাল দিতে হবে। তার প্রশ্বাস কাকে কাকে সিগন্যাল দিবে? দুটো জায়গাকে বলছিলাম যে প্রশ্বাস দুটো জায়গায় সিগন্যাল দিবে। এক হচ্ছে এই যে আমাদের দুইটা রিবের মাঝখানে ইন্টারকোস্টাল পেশি, আর ফুসফুসের নিচে কি থাকে, ডায়াফ্রাম। 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 এই দুটো জায়গায় সিগন্যাল পাঠাবে, কারণ দুটো জায়গায় সিগন্যাল না পাঠাইলে এগুলো সংকোচন হবে না। এগুলো যদি সংকোচন না হয় আমরা কি প্রশ্বাস নিতে পারবো? নিতে পারবো না। ব্যাপারটা কি বোঝা গেছে এইটুকু? হ্যাঁ ভাইয়া। তাহলে জি আমি ভাইয়া। যদি একটা ছক করে দিই তোমাদেরকে, তোমাদের জন্য সুবিধা হবে। একটা হোয়াইট পেজও রাখে নাই। আমি তোমাদের একটা ছবি এঁকে দেখাই, ঠিক আছে? একটু ওয়েট করো, তোমরা ধৈর্য ধরো, আমি ছবিটা আঁকাই। এত স্পিডে কথা বলে কেমনে ক্লাসে মানুষ? তো নিঃশ্বাসের পরপরই কি হবে? প্রশ্বাস হবে। প্রশ্বাস কেন সিগন্যাল পাঠাবে কাকে কাকে? ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে, যে হচ্ছে কথা। নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র, ইন্টারকোস্টাল পেশি ডায়াফ্রামে সিগন্যাল পাঠায়। তখন কি হয়? এই যে দিকে খেয়াল করেন, ইন্টারকোস্টাল পেশি সংকোচনে বক্ষপিঞ্জর প্রসারিত, ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচে নামছে। এখানে কি হয় দেখেন, দুইটা ঘটনা হয়। প্রশ্বাস কেন্দ্র যখন কাকে কাকে দিচ্ছে, প্রশ্বাস কেন্দ্র কাকে কাকে সিগন্যাল পাঠায়? ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম। ঠিক আছে, যদি কোশ্চেন আসে শ্বসনের প্রধান পেশি কোনটা, উত্তর কি হবে জানেন? ডায়াফ্রাম। ঠিক আছে, তাহলে দেখেন যখন সিগন্যাল পাঠায় তখন কি হয়, ডায়াফ্রামটা সংকুচিত হয়। ডায়াফ্রামটা সংকুচিত হয়, সংকুচিত হয়ে এর ভেতরে একটা স্ট্রাকচার থাকে, নাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডন। নাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডন। এটা আপনাদের বলে রাখছে কেন্দ্রীয় টেন্ডন। টেন্ডনটা কি, যেটা বেসিক্যালি কিছু মানে টাফ স্ট্রাকচার, একটু শক্ত স্ট্রাকচার মধ্যের দিকে থাকে। ঠিক আছে, ওই জিনিসটা হয় কি নিচের দিকে নামে যখন এটা সংকোচন হয়। জিনিসটা দেখেন এইভাবে কাজ করে, আমি ছবিতে দেখাই। ধরেন সাধারণভাবে থাকে হচ্ছে এটা এইভাবে, ঠিক আছে? যখন সংকোচন হয় না, জিনিসটা এই যে এইভাবে নিচের দিকে নেমে যায়। ঠিক আছে, এখানে থাকে জেনারেলি যখন সংকোচন হয় দুই দিকে চাপ খেয়ে জিনিসটা কি নিচের দিকে নেমে যায়। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তাহলে জি ভাইয়া। সংকোচন হয়ে সে নিচের দিকে নেমে যায়। খেয়াল করেন, এটা ছিল একরকম, এটা হয়েছে আরেক রকম। ধরেন এটা এখান থেকে, এই পয়েন্ট থেকে এর দৈর্ঘ্য ছিল এইটুকু, সেম পয়েন্টে এখন কি দৈর্ঘ্যটা বাড়বে না কমবে? পারবে। বাড়বে। অবশ্যই বাড়বে, কারণ এখানে ছিল এরকম আর এখানে নিচের দিকে নেমে গেছে। তাহলে এই যে অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর এই অনুদৈর্ঘ্য ব্যাস কি বাড়বে না কমবে? বাড়বে। ভেরি গুড, পারবে। অনুদৈর্ঘ্য ব্যাসটা বাড়বে। ঠিক আছে, এবার এর যখন নিচে নেমে আসে তখন যে ইন্টারকোস্টাল পেশিও সংকোচন হয়, ফলে আমাদের বুকটা কি, আমাদের বুকের যে হাড্ডিগুলো আছে এগুলো কি প্রসারিত হয়ে যায় সামনের দিকে। কি হয়? প্রসারিত হয়ে যায়। প্রসারিত হয়। তাহলে এটা কি প্রস্থ বরাবর। ঠিক আছে, এটা ছিল দেখেন ডায়াফ্রাম যখন নিচের দিকে নামে তখন কোন বরাবর ব্যাস বৃদ্ধি পায়? অনুদৈর্ঘ্য বরাবর, তাই না? কি বরাবর? অনুদৈর্ঘ্য বরাবর। অনুদৈর্ঘ্য বরাবর। আর যখন বক্ষপিঞ্জ প্রসারিত হয় তখন কোন বরাবর প্রস্থটা বাড়ে? অনুপ্রস্থ। তাহলে খেয়াল করে দেখেন, দৈর্ঘ্যও বাড়ছে, প্রস্থও বাড়ছে। হয়েছে না? মানে বক্ষপিঞ্জের মধ্যে কি নিচেও জায়গা বাড়ছে, পাশেও জায়গা বাড়ছে। মানে আগে ধরেন জায়গা ছিল হচ্ছে এইটুকু, এখন সে জায়গাটা বাড়ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, জায়গা বাড়লে চাপ কি হয়, কমে না বাড়ে? কমে। আমরা কমে। ছোট একটা উদাহরণ দিই, যেমন ছোটবেলায় আপনার কি সিরিঞ্জ দিয়ে হয়তো খেলাধুলা করছেন।
সিরিঞ্জ বা পিচকারি। কি হয় সিরিঞ্জ বা পিচকারিতে? আপনি যখন একটা পানিতে ধরেন সিরিঞ্জের মাথাটা, তারপর যখন পিস্টনটা চাপ দেন, ভেতরে কি জায়গা ফাঁকা হয় বা বড় হয় না? জি ভাইয়া। তখন কি বাইরে থেকে রং বা পানি কি ভেতরের দিকে উঠে আসে? কেন? কারণ ওই যে জায়গাটা প্রসারিত হওয়ার জন্য ভেতরে চাপটা কমে গেছে, সেই চাপটা পূরণ করার জন্য বাইরে থেকে পানি চলে আসে, তাই না? তাহলে চিন্তা হ্যাঁ করেন ভাইয়া। যে আমাদের বক্ষপিঞ্জরের আয়তনটা বেড়ে গেছে, অনুদৈর্ঘ্যও বাড়ছে, অনুপ্রস্থও বাড়ছে। তাহলে বাইরে থেকে কি ঢুকবে? অক্সিজেন। সাবাস, অক্সিজেনযুক্ত বাতাসটা ভেতরের দিকে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্বাস প্রক্রিয়া। যদি নিঃশ্বাস প্রক্রিয়া বলি কি হবে? জাস্ট উল্টা। তখন রিল্যাক্সেশন হবে, বক্ষপেশি যে ইন্টারকোস্টাল পেশি সেগুলো আগের জায়গায় ফিরে যাবে, ডায়াফ্রাম আগের জায়গায় চলে যাবে। তখন কি হবে? অনুদৈর্ঘ্য ব্যাস এবং অনুপ্রস্থ ব্যাস কি আবার কমবে। তার মানে কি ব্যাপারটা হচ্ছে অনেকটা বেলুনে চাপ দেওয়ার মতো। তখন কি হবে? ভেতরে চাপটা বাড়বে না কার্বন কমবে? ডাইঅক্সাইড বের হবে। ভেতরে বাড়বে আর কার্বন চাপটা ডাইঅক্সাইড বাড়বে, আর চাপটা বাড়লে কার্বন ডাইঅক্সাইড কি হবে? দেহের বের হয়ে বাইরে যাবে। নিষ্ক্রান্ত হয়ে যাবে। তাহলে শ্বাস প্রশ্বাস কিভাবে নিয়ন্ত্রিত হয় আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া। কার কোনো প্রশ্ন আছে এখনো? হ্যাঁ আরেকবার একটু বলেন। আল্লাহ, এটা আবার বলতে হবে? আচ্ছা ঠিক আছে, শোনো আবার বলতেছি, সমস্যা নাই। তাহলে দেখো মানে আমরা শ্বাস যখন সংখ্যা। প্রশ্বাস নেই তখন সেটা কোন জায়গায় সিগন্যাল পাঠায়? দুইটা জায়গায়, একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম। দুটোতে কি হয়? ডায়াফ্রামটা নিচের দিকে নামে আর ইন্টারকোস্টাল পেশিটা সংকোচন হওয়ার ফলে আমাদের যে বুকের যে হাড্ডি যে পোস্টগুলো সেগুলো কি সামনের দিকে প্রসারিত হয়। তাহলে ডায়াফ্রাম নিচের দিকে নামলে কি হয়? উপর থেকে নিচের দিকে যে ব্যাসটা মানে অনুদৈর্ঘ্য ব্যাসটা বৃদ্ধি পায়। আর যখন বুকের খাঁচাটা প্রসারিত হয়ে যায় তখন কি প্রস্থ বরাবর ব্যাসটা বৃদ্ধি পায়, মানে অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পায়। তাহলে অনুদৈর্ঘ্যও ব্যাস বৃদ্ধি পায়, অনুপ্রস্থও ব্যাস বৃদ্ধি পায়, মানে কি বক্ষপিঞ্জরটা কি বড় হয়, মানে প্রসারিত হয় না সংকুচিত হয়? প্রসারিত। মানে কি জায়গা বাড়ে। তাহলে আমরা যেটা বললাম, জায়গা বাড়লে ভেতরে চাপ কি হয়? কমে না বাড়ে? কমে। চাপ যদি কমে, সেই চাপটা পূরণ করার জন্য বাইরে থেকে কে আসবে ভেতরে? অক্সিজেন। ঠিক এর উল্টো প্রক্রিয়া হয়, এটা হচ্ছে নিঃশ্বাসের সময়। নিঃশ্বাসের সময় কি হয়? আমরা যেহেতু সবকিছু ছেড়ে দিই, বলে বললাম এটা হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া, ছেড়ে দিই সবকিছু, তখন কি হয়? তখন এই ডায়াফ্রামটা আবার আগের জায়গায় চলে আসে, বক্ষপিঞ্জরটা বুকের খাঁচাটা আবার আগের জায়গায় চলে আসে। ফলে কি জায়গাটা আগের চেয়ে কমে যায় না বেড়ে যায়? কমে যায়। কমে যায়। সিলিন্ডারের পিস্টনে যদি আপনি চাপ দেন, তাহলে মানে সিরিঞ্জের পিস্টনে যদি চাপ দেয় তাহলে সিরিঞ্জের ভিতরে কি জায়গা কমে না বাড়ে? কমে। কমে। সো যদি জায়গা কমে তার মানে কি ওখান থেকে চাপটাও কি হইতেছে? বাড়তেছে। আপনি চাপ বাড়াচ্ছেন, জায়গা যদি কমে চাপ তখন কি হয়? বাড়ে। তাহলে বাড়ে। চাপ বেড়ে গেলে তখন বাতাস কি ভেতরে ঢুকবে না বাইরে বের হয়ে যাবে? বের হয়ে যাবে। বের হয়ে গেলে কোন ধরনের বাতাসটা বের হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত না অক্সিজেন যুক্ত? কার্বন ডাইঅক্সাইড। আবার বুঝাবো? না ভাইয়া ঠিক আছে। ঠিক আছে। শ্বাস সংযোগ দেখো, হিমোগ্লোবিন। শ্বাস সংযোগের একটা ভূমিকা আছে। কেন কেন ভূমিকা আছে? কারণ শ্বাস সংযোগের ভূমিকা আছে এই জন্যই যে আমাদের যে শ্বাস সংযোগ, যেমন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটা কি অক্সিজেনের সাথে মিলে একটা যৌগ তৈরি করে যার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, তাই না? আর এই অক্সি হিমোগ্লোবিনটা কি করে? এই যে দেখেন খুব সুন্দর ছবিতে আছে, একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে বহন করতে পারে। ঠিক আছে, আর 4টা অক্সিজেনকে বহন করে সে কি আমাদের শরীর বিভিন্ন জায়গায় নিয়ে যায়। সো রক্তর যে আমাদের অক্সিজেনটা, সেই অক্সিজেন বহন করার জন্য শ্বাস সংযোগ বা হিমোগ্লোবিনের ভূমিকাটা অপরিহার্য। এটা লাল বর্ণের প্রোটিন ধর্মী, দ্যাটস ওয়াই রক্তের রং আমাদের কি লাল হয়। হিম এবং গ্লোবিন অনুপাত একটু কাইন্ডলি মুখস্থ করতে হবে না? কারণ আমি যদি আপনাদের বলি হিমোগ্লোবিন অনুপাত 1:25, এটা কি আপনারা বুঝছেন? জাস্ট বোঝার কিছুই নাই, এটা একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, নয় ব্যক্তির জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে হিম এবং গ্লোবিন অনুপাত হচ্ছে 1.25, আর হিমের জন্য হচ্ছে 33.33% লৌহ। আর পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। অন্য শ্বাস সংযোগের মধ্যে হিমোসায়ানিন, হিমোইরাইথ্রিন এবং ক্লোরোকুইন এগুলো থাকে। আমি আমার উদ্ভাসের স্টুডেন্টদেরকে এই প্রশ্নকে জিজ্ঞাসা করব না, কারণ তাদেরকে আমি এই জিনিসগুলো পড়াই নাই। কিন্তু এই জিনিসগুলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে এই যে ক্লোরোকুইন, এটা কার রক্তে পাওয়া যায়? কোথায় পড়ছেন আপনারা একটু বলেন তো আমাকে। কেউ বলতে পারবে না? ক্লোরোকুইন কার রক্তে পাওয়া যায়? একটা স্টুডেন্টও নাই আমার যে বলতে পারে। না। রুই মাছে। হিমোসায়ানিন কই পাওয়া যায় এটা তো বলা উচিত, বলতে পারা উচিত। হিমোসায়ানিন তো আমি ডিরেক্ট পড়াইছি।
কেউ বলতে পারতেছো না? হিমোসাইন, এই যে ম যুক্ত ওয়ার্ড, আমি বলছিলাম এটা কি মলাস্কায় থাকে। আর হিমোইরাইথ্রিন আর ক্লোরোকুইন এগুলো পাওয়া যায় হচ্ছে অ্যানিলিডাতে, মাস্ট মনে রাখবা, ভর্তি পরীক্ষার জন্য এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্যাসীয় পরিবহন কি কিভাবে হয় একটু দেখেন। অক্সিজেন, গরুর মতো চিল্লায়, যাই হোক, গ্যাসীয় পরিবহনটা দেখেন কি কিভাবে হয়। অক্সিজেন পরিবহন, এটা ভৌত দ্রবণরূপে হতে পারে, আবার রাসায়নিক যৌগরূপে হতে পারে। ভৌত দ্রবণরূপে মানে কি, মানে অক্সিজেন এখানে তার রাসায়নিক সংযুক্তিটা পরিবর্তন করে না। রাসায়নিক যৌগরূপে মানে কি, মানে সে হিমোগ্লোবিনের সাথে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। দেখেন 98% মেজরিটি অফ দ্য অক্সিজেন এভাবেই পরিবাহিত হয়, ঠিক আছে। তো অক্সিজেন পরিবহন ভৌত দ্রবণরূপে, এটা একটু আমরা আলোচনা করি। সো ভৌত দ্রবণরূপে মানে কি, যে অক্সিজেনটা এখানে কোনো যৌগের সাথে যুক্ত হবে না, অক্সিজেনটা অক্সিজেনের মতোই রক্তের মধ্যে পরিবাহিত হবে, মানে তার রাসায়নিক সংযুতিটা অপরিবর্তিত রেখে সে পরিবাহিত হবে। এবার খুবই কম পার্সেন্ট হয়, 2%। সো এটা আমাদের আসলে হেডেকও না। দেখেন প্রতি 100 মিলি রক্তে মাত্র 0.2 মিলিমিটার ভৌত দ্রবণ পরিবাহিত হয়। রাসায়নিক যৌগরূপে সবচেয়ে বেশি 98%। হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অস্থায়ী অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে সেটা বাহিত হয়। আর কার্বন ডাইঅক্সাইড, এটি ইম্পর্টেন্ট, দেখেন এখানেও সেম, ভৌত দ্রবণরূপে মানে কি, কার্বন ডাইঅক্সাইড কারোর সাথে মিক্সড আপ হবে না, তাই না, সে জাস্ট কার্বন ডাইঅক্সাইড হিসেবেই কি করবে, রক্তের মধ্যে দিয়ে পরিবাহিত হবে। তবে এখানে একটা কাহিনী আছে, কিছু কার্বন ডাইঅক্সাইড কিন্তু রক্ত রসের যে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে, ঠিক আছে। যেমন কি এই বিক্রিয়াটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এভাবে সে কী করে H2CO3 গঠন করে, ঠিক আছে, কার্বন অ্যাসিড গঠন করে। আর এই জন্য যেই এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এনজাইমটার নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেস। এই এনজাইমটা কই কাজ করে আমি কি বুঝাইতে পারছি? এই যে কার্বন ডাইঅক্সাইডের পানি, এখানে কি, এখানে এনজাইমটা থাকে কার্বনিক অ্যানহাইড্রেস, এটা কি করে, কার্বনিক অ্যাসিডটা তৈরি করে, ঠিক আছে। সো ভৌত দ্রবণরূপে এইভাবেই পরিবাহিত। আর কার্বন কার্বামিনো যৌগরূপে, কার্বামিনো মানে কি, কার্বামিনো মানে প্রতি 100 মিলি, এদিকে একটু দেখেন যে কার্বামিনো প্রোটিন রূপে পরিবাহিত হয় বা কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়, ঠিক আছে। সো কার্বামিনো যৌগ, এটা একটা যৌগের একটা গঠন, ঠিক আছে। সো কার্বামিনো যৌগটা কি, যে এখানে কার্বন কোনো একটার সাথে মিক্সড অবস্থায় থাকবে, আইদার হিমোগ্লোবিনের সাথে আইদার প্রোটিনের সাথে। যৌগটা হয় কিছুটা এরকম, ধরেন হিমোগ্লোবিনের সংখ্যা যদি আমি চিন্তা করি, NH2, এটা হচ্ছে কার্বামিনো যৌগ, NH2 এটা হচ্ছে একটা কার্বামিনো যৌগ, যেটা হিমোগ্লোবিনের সাথে থাকলে আমরা বলতে হচ্ছে, সরি এক সেকেন্ড, ঠিক আছে, আসি এবার। এখানে দেখেন, এখানে যেটা পড়ানোর চেষ্টা করতেছি যে কার্বামিনো হিমোগ্লোবিন জিনিসটা কি, ঠিক আছে। হিমোগ্লোবিন বুঝতে কার্বামিনো প্রোটিনটাও বুঝবেন। সো এই যে HB প্লাস NH2, HB আর NH2, ঠিক আছে, এটা হচ্ছে হিমোগ্লোবিন, এটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে হিম অংশ, সহজ কথায় প্রোটিন অংশ, আর হচ্ছে বাকিটা কি, অ্যামোনিয়া অংশ। হিমোগ্লোবিনের এটা হচ্ছে হিম অংশ, এটা হচ্ছে অ্যামিনো অংশ। কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা বেসিক্যালি এই অ্যামিনোর সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা এই NH2-র সাথে বিক্রিয়া করে। আর যদি NH2-র সাথে বিক্রিয়া করে তাহলে সেটা কি হয়, একটু এক সেকেন্ড দাঁড়ান, আমার একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি দেখতে পারতেছি না। ঠিক আছে। সো একটু ফ্রেশ করে দেখি আমি। সো এই যে HbNH2, এই হিমোগ্লোবিনটা কই আছে বলেন তো, লোহিত রক্তকণিকায়। আর প্লাজমায় থাকে হচ্ছে প্লাজমা প্রোটিন, সেটা কি আপনাদের মনে আছে? আমি রক্ত চ্যাপ্টারে পড়েছিলাম প্লাজমাতে AGPA5 নামে প্লাজমা প্রোটিন থাকে। ওকে, তাহলে লোহিত রক্তকণিকার যে প্রোটিন, সেই প্রোটিনটাই হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে। লোহিত রক্তকণিকার যে প্রোটিন, সেই প্রোটিনটাই হচ্ছে হিমোগ্লোবিন। গ্লোবিনটা কই পড়ছিলেন মনে আছে? ওই যে গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, তার মানে গ্লোবিন মানে কি, গ্লোবিন শব্দটা কিন্তু গ্লোবিউলিন থেকেই আসে, তার মানে কি প্রোটিন,
ঠিক আছে? তাহলে হিমোগ্লোবিনটা কি? একটা প্রোটিন। তাহলে প্রোটিন যদি হয়, আপনি একটু চেষ্টা করেন তো, প্রোটিনে দুইটা কণা সবসময় থাকে। একটা প্রোটিনকে বলা হয় জুইটার আয়ন। আপনারা এই কেমিস্ট্রি পড়ছেন যারা, তারা এই জিনিসটা জানবেন। জুইটার আয়ন মানে কি? যে এখানে একই সাথে NH2 এবং COOH দুইটা মূলক কি একই সাথে উপস্থিত থাকে। ঠিক আছে? এখানে NH2 এবং COOH এই দুইটা মূলক একই সাথে উপস্থিত থাকে। যাই হোক, এই ব্যাপারগুলো আপনাদের জন্য কঠিন না করি, আপনারা জাস্ট এটা জেনে রাখেন যে প্রোটিন মানে কি, সেখানে অবশ্যই একটা কি আছে, অ্যামিনোমূলক। অ্যামিনো আছে। ঠিক আছে? এখন দেখেন, লোহিত রক্তকণিকায় যে প্রোটিনটা আছে তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। কি হয় বুঝলাম, ওই যে নামের সাথে গ্লোবিন আছে। সো হিমোগ্লোবিন যদি এটা হয়, হিমোগ্লোবিনে অবশ্যই কি একটা NH2 মূলক আছে না? জি ভাইয়া। এবার দেখেন, প্লাজমা প্রোটিনের কথা যদি বলি, প্লাজমা প্রোটিন, ধরেন প্রোটিন তো, প্লাজমা প্রোটিন কি অবশ্যই প্রোটিন না? জি ভাইয়া। প্লাজমা প্রোটিন যদি হয়, তাহলে এই প্রোটিনেও কি একটা NH2 গ্রুপ আছে না? হ্যাঁ এই হ্যাঁ। কার্বন ডাইঅক্সাইডটা করে কি, এই NH2 গ্রুপটার সাথেই বিক্রিয়া করে। এই NH2 গ্রুপটার সাথেই বিক্রিয়া করার ফলে কি হয়, হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মতো আছে, সাথে NH আর COOH। আর এখানে কি হয়, এখানে প্রোটিনটা আছে, আর যে NH2টা আছে, সেই NH2 সাথে NHCOOH। এই যৌগটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। আর এই যৌগটার নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। এটা কেন? কারণ এটা ছিল কার্বন ডাইঅক্সাইড। এটা কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যখন NH2 সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে কার্বামিনো। কার্বন ডাইঅক্সাইড যখন NH2 সাথে বিক্রিয়া করে সেটা কি হয়ে যায়, কার্বামিনো। দেখেন দুইটা নাম সেম আছে, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো প্রোটিন, দুটোতেই কার্বামিনো নামটা সেম, কিন্তু একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। তার মানে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কোন দিক দিয়ে পরিবাহিত হয়, লোহিত রক্তকণিকা না রক্তরস? সাবাস, লোহিত রক্তকণিকা। কারণ হিমোগ্লোবিন শুধুমাত্র লোহিত রক্তকণিকাতেই থাকে। আর কার্বন ডাইঅক্সাইড যখন NH2 সাথে বিক্রিয়া, সেটা আবার হয়ে যায় কার্বামিনো। প্রোটিন আছে, তাই এর যৌগটার নাম কি, কার্বামিনো প্রোটিন। এই প্রোটিনটা কোন প্রোটিনের কথা আমরা বলছিলাম বলেন তো? কণিকার প্রোটিন না প্লাজমার প্রোটিন? প্লাজমা প্রোটিন। তার মানে যদি প্লাজমা প্লাজমা দিয়ে পরিবাহিত হয়, তখন সেটা কি রূপে পরিবাহিত হয়, কার্বামিনো প্রোটিন রূপে পরিবাহিত হয়। এটুকু আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? না কেউ না বুঝতে পারলে আমি আবার বলবো, বলতে হবে? ঠিক আছে। না ভাইয়া। আর হচ্ছে বাইকার্বনেট যৌগকে, মানে কি সহজ কথায়, এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে একটা যৌগ আছে অলরেডি, সে সোডিয়ামের সাথে যুক্ত হয়ে আইদার বাইকার্বনেট তৈরি করে অথবা পটাশিয়াম তৈরি করে লোহিত কণিকার মাধ্যমে। অ্যাটলিস্ট মনে রাখবেন, রক্তরসে রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে। যেমন এ যদি প্লাজমা বা রক্তরস হয়, তাহলে ভেতরে এটা কি থাকবে, এটা হবে লোহিত রক্তকণিকা। আমরা পড়ছিলাম না, রক্তরসের পরিমাণটা বেশি 55%, আর রক্তকণিকার পরিমাণ হলো 45%। বেসিক্যালি রক্তরসে এই রক্তকণিকাগুলো কি ভাসমান অবস্থায় থাকে। আর সবসময় মনে রাখবেন, লোহিত রক্তকণিকায় পটাশিয়াম আয়নের আধিক্য আছে। কি আছে? পটাশিয়াম আয়নের পটাশিয়াম। আধিক্য। আচ্ছা। আর যে প্লাজমা, এই প্লাজমায় সোডিয়াম আয়নের আধিক্য আছে। তাহলে দেখেন খেয়াল করে, কার্বন ডাইঅক্সাইড যদি এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, তাহলে প্লাজমায় কি তৈরি করবে, সোডিয়াম বাইকার্বনেট না পটাশিয়াম বাইকার্বনেট? সোডিয়াম বাইকার্বনেট। আর লোহিত সোডিয়াম রক্তকণিকায় বাইকার্বনেট। কি বেশি আছে, পটাশিয়াম। তাহলে লোহিত রক্ত কি তৈরি করবে? পটাশিয়াম বাইকার্বনেট। বুঝতে পারছেন কথাটা? এখানে প্রত্যেকটা পার্সেন্টেজ মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। কার্বনের যৌগ 27% এবং বাইকার্বনের যৌগ 65% পরিবাহিত হয়। আচ্ছা, তো লোহিত কণিকা থেকে প্লাজমায় বাইকার্বনেট আয়ন আগমনের সমতা রাখতে প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে, ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট মেকানিজম বলে। ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, বাট তারপর আমি একটু বলি যে ক্লোরিন যেটা আছে, এই ক্লোরিনটা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে লোহিত রক্তকণিকা থেকে যে পটাশিয়ামটা আছে, সেই পটাশিয়ামটা আর যে বাইকার্বনেটটা, এই পটাশিয়াম আর বাইকার্বনেট মিলে কি তৈরি করে বলেন তো? একটু আগে আমরা পড়ছি, পটাশিয়াম বাইকার্বনেট। তাই না? আমরা বলছিলাম পটাশিয়াম বাইকার্বনেট। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে পটাশিয়াম বাইকার্বনেটটা কি একটা যৌগ। পটাশিয়াম বাইকার্বনেট কি আয়ন না যৌগ? যৌগ। তো এই যে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হওয়ার পর দেখা যায় কিছু কিছু বাইকার্বনেট উদ্বৃত্ত অবস্থায় থাকে, মানে কিছু কিছু বাইকার্বনেট বাইন্ড করার জন্য পটাশিয়াম পায় না।
কারণ এত পরিমাণ বাইকার্বনেট থাকে, মানে এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে যে সেটা মোটামুটি যত আবৃস্তে যত পটাশিয়াম আছে সব পটাশিয়াম কি করে, খেয়ে ফেলে, মানে যৌগ গঠন করে ফেলে। তখন দেখা যায় কিছু বাইকার্বনেট অবশিষ্ট থাকে। এই অবশিষ্ট বাইকার্বনেট তখন কি হয়, লোহিত রক্তকণিকার আশেপাশে কি ছিল, একটু আগে কি দেখাইলাম, প্লাজমা ছিল না, জি ভাইয়া। প্লাজমায় চলে যায়। এখন প্লাজমাতে কি বলছিলাম, কোন ধরনের আয়নগুলো আধিক্য আছে, লবণ জাতীয় আয়ন, সোডিয়াম, সোডিয়াম। দেন ক্লোরিন, এই জাতীয় আয়নের আধিক্য আছে। তাহলে চিন্তা করো, তখন এই বাইকার্বনেট কি করে, এখানে জায়গা না পেয়ে তখন সে কি করে, এই যে বাইরে যে সোডিয়ামটা আছে না, এই সোডিয়ামটার সাথে যৌগ গঠন করার জন্য চলে যায়। এটা আমরা একটু আগে পড়ছি যে প্লাজমাতে কি তৈরি করে, সোডিয়াম সোডিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট। তাহলে প্লাজমাতে চলে যাবে সোডিয়ামের সাথে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করার জন্য। ঠিক আছে, এখন খেয়াল করো, যদি নেগেটিভ আয়নটা আর বিস থেকে এই পাশে চলে যায়, তাহলে এই পাশে কি নেগেটিভ আয়নের ঘাটতি হবে না? হ্যাঁ। তাহলে নেগেটিভ আয়নের ঘাটতি পূরণ করার জন্য বাইরে থেকে পজিটিভ আয়ন আসবে না নেগেটিভ আয়ন আসবে? পজিটিভ আয়ন। আমাকে ভুল উত্তর দিচ্ছেন, আমি একটু ব্যাখ্যা করি। ধরেন এখানে দুইটা প্লাস চার্জ আছে, দুইটা প্লাস চার্জ আছে, দুইটা মাইনাস চার্জ আছে, দুটো মাইনাস চার্জ আছে, এখানেও প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, প্লাস চার্জ, প্লাস চার্জ, মাইনাস 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 মাইনাস। এটা একটা নিউট্রাল অবস্থা না? জি ভাইয়া। ধরেন কোনো একটা কারণে এই মাইনাসটা এইখানে চলে আসলো, তাহলে এখানে কি মাইনাস কমে গেছে, আর এখানে মাইনাস কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে এই মাইনাসের ঘাটতি যদি পূরণ করতে হয়, নেগেটিভ আয়নের ঘাটতি পূরণ করার জন্য আমাকে কোন ধরনের আয়ন দিতে হবে, পজিটিভ আয়ন? গাধা। না, নেগেটিভ আয়ন। তাহলে কি আবার নেগেটিভ আয়ন দিতে হবে, মানে নেগেটিভ আয়ন যদি এই পাশে চলে আসে সেটা রিপেয়ার করার জন্য এই পাশে কি দিতে হবে, নেগেটিভ আয়নই দিতে হবে। তো এই যে বাইকার্বনেট যে সোডিয়ামের সাথে যৌগ গঠন করার জন্য এই পাশে চলে আসছে, সে কি নেগেটিভ আয়নের ঘাটতি রেখে আসছে না এখানে? জি ভাইয়া। তার নেগেটিভ আয়ন ঘাটতি পূরণ করার জন্য কি পজিটিভ আয়ন আসবে, নেগেটিভ আয়ন আসবে? নেগেটিভ তার আয়ন। নেগেটিভ আয়ন হিসেবে ক্লোরিনটা কি ভেতরে প্রবেশ করবে। এই যে সমতা রাখার জন্য এই ক্লোরিনটা রোহিত রক্তকণিকায় প্রবেশ করলো, এটাকে কি বলা হয়, হ্যামবার্গার শিফট বা হ্যামবার্গ ক্লোরাইড শিফট মেকানিজম। ব্যাপারটা কি বুঝা গেছে? কি ভাইয়া? আবার বলতে হবে? না ভাইয়া। ভেরি গুড, বুদ্ধিমান হচ্ছে তোমরা আস্তে আস্তে। মানুষের শ্বসনতন্ত্রে শতকরা কতভাগ অক্সিজেন ভৌত দ্রবণে পরিবাহিত হয়, আমি বলছিলাম খুবই কম, 2, 0.2। 0.2। তাও যদি কারো কনফিউশন থাকে, কারণ আমি আপনাদেরকে আবার স্লাইডে একটু ঘুরে নিয়েছি। না, উত্তরটা হবে 2। হ্যাঁ দাঁড়ান, এখানে কাহিনী আছে, 2%। এখন উত্তর কোশ্চেন আমরা দেখবো, যেখানে পার্সেন্ট জানতে চাইছে না কত এমএল সেটা জানতে চাইছে, শতকরা কত? শতকরা জানতে চাইছে। তাহলে কি আমরা 0.2 বলতে পারবো? 2%। ভেরি গুড, না। তাহলে হবে এই যে 2, কারণ আমার এখানে শতকরা বলে গেছে কোশ্চেনে। এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? শতকরা বললে 2%, আর যদি বলে 100 ml কত, সেক্ষেত্রে 0.2 ml আমরা উত্তর দিব। শ্বাসনালীর সমস্যা, লক্ষণ এবং প্রতিকার কি কি আছে? ঊর্ধ্ব শ্বাসনালীতে, ঊর্ধ্ব শ্বাসনালীর যে অংশ নাক কান গলা, আর নিম্ন শ্বাসনালীতে কি আছে, শ্বাসনালী এবং ফুসফুস, ঠিক আছে? আর শ্বাসনালীর সংক্রমণ সাইনোসাইটিস। দেখেন আইটিস শব্দটা যেখানে যুক্ত হয়, এই আইটিস মানে কি, আইটিস মানে হচ্ছে প্রদাহ। প্রদাহ বা ইনফ্লামেশন জিনিসটা কখন হয়, যখন কোনো জীবাণু আক্রমণ করে। একটা জীবাণু যখন আক্রমণ করে আমাদের শরীরে, তখন আমাদের শরীরে যে প্রতিরক্ষা ব্যবস্থার কোষগুলা, সেই কোষগুলা কি সেই জীবাণুকে ধ্বংস করার জন্য এগিয়ে যায়। তখন জীবাণু এবং প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে যেখানে ঢিসুম ঢিসুম হয়, ওখানে যে কোষগুলো আছে সেই কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে যে কোষগুলো লাল হয়ে যায়, তারপরে হচ্ছে একটু তাপমাত্রা ওখানে বেড়ে যায়, একটু গরম হয়ে যায়, ওখানে কোষগুলো নষ্ট হয়ে যায়, এগুলোকে বলা হয় আইটিস, ইনফ্ল্যামেশন। যেমন সাইনাসে যদি এরকম জীবাণু সংক্রমণ হয়, সেটাকে তাহলে আমরা কি বলবো, সাইনোসাইটিস। ওটিটিস মিডিয়া, ওটি শব্দের অর্থ হচ্ছে কান, মিডিয়া শব্দের অর্থ হচ্ছে মধ্য। তাহলে ওটিটিস মিডিয়া, দেখো এটার সাথে লাস্টে কি আছে, আইটিস আছে, মানে ওটিটিস মিডিয়া, তাহলে শব্দের অর্থ কি হবে, মধ্যকর্ণের। সাবাস, মধ্যকর্ণের প্রদাহ। মানুষের 4 জোড়া প্যারানাসাল সাইনাস রয়েছে। ম্যাক্সিলারি সাইনাস করেছে ম্যাক্সিলারি বনে, এই যে পাশে একটা ছবি দেখা দেখো, এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। তার হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এই যে চোখের উপরে, এটা কি ফ্রন্টাল সাইনাস, এটা ম্যাক্সিলারি সাইনাস। এথোময়েড সাইনাস কি, যে দুই চোখের মাঝখানে এথোময়েড সাইনাস অবস্থিত। আর যে স্পেনোয়েডাল সাইনাস, সেটা কোথায়, এথোময়েড সাইনাসের পেছনে, এই যে এখানে আছে স্পেনোয়েড, এখানে আছে স্পেনোয়েড, ঠিক আছে?
তাহলে দেখো 4 জোড়া প্যারানাল সাইনাস, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথোময়েড আর স্ফেনোডাল সাইনাস। আশা করি 4টা সাইনাসের নাম তোমাদের মনে থাকবে। সাইনাসের কথা আমি অলরেডি বলেই ফেলছি যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং বিভিন্ন জীবাণু সংক্রমণ এর কারণে সাইনাসের মিউকাস পর্দার কি প্রদাহ। অ্যাকিউট সাইনাস, অ্যাকিউট শব্দের মানে কি রিসেন্ট, রিসেন্ট মানে কি সম্প্রতি। আর ক্রনিক মানে কি যেটা অনেক দিন ধরে। অনেক ধরে সাধারণত কতটুকু, সাধারণত 8 সপ্তাহের বেশি। 8 সপ্তাহ মানে কি, 8 সপ্তাহ মানে কি 2 মাস, 2 মাসের বেশি। আর তাহলে 8 থেকে মানে 4 থেকে 8 সপ্তাহটা কি অ্যাকিউট। আবারও বলতেছি, অ্যাকিউট মানে রিসেন্টলি, মানে খুবই সম্প্রতি। তাই 4 থেকে 8 সপ্তাহের মধ্যে, মানে 2 মাসের মধ্যে আমরা অ্যাকিউট ধরি। আর 2 মাস যদি বেশি সময় ধরে থাকে রোগটা, সেটাকে আমরা কি ধরি, ক্রনিক ধরি। এই যে ভাইরাসগুলোর নাম, এই ভাইরাসগুলোর নাম একটু আপনারা কাইন্ডলি বই থেকে পড়ে নেবেন, ওই ব্যক্তির জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ভাইরাস কী কী আছে যেগুলো সাইনোসাইটিস করে? হিউম্যান রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটানিউমো ভাইরাস। আর ব্যাকটেরিয়া কী কী আছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। কারণগুলো কি দেখেন, এই যে ঠান্ডাজনিত কারণে, অ্যালার্জিজনিত, যেমন আমার নিজেরও অ্যালার্জিক রাইনাইটিস আছে, অ্যালার্জিক সাইনোসাইটিস। এতে কী হয়, আমার প্রচণ্ড হাঁচি পড়ে, ঠিক আছে। নাকে পলিপের কারণে হতে পারে। অ্যান্ড দাঁতের ইনফেকশন থেকে মানুষের কী হয়, দাঁত থেকে ইনফেকশনটা নাকের যে সাইনাসগুলো আছে সেই সাইনাসগুলোতেও ছড়ায় পড়ে, সেখান থেকে হতে পারে। লক্ষণগুলো দেখেন যে নাক থেকে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল বের হয়, নাক থেকে সর্দি বের হয়, তীব্র মাথা ব্যথা হবে, জ্বর জ্বর ভাব হবে এবং কাশি হবে। লক্ষণগুলো একটু আপনারা মনে রাখবেন। আর এই যে একটু আগে একজন বলছে অলরেডি, ওটিস মিডিয়া মানে হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ। এখানে মধ্যকর্ণে কী হয় দেখছেন, এখানে কি পুষ দিয়ে ভর্তি হয়ে গেছে মধ্যকর্ণ। এটা হচ্ছে মধ্যকর্ণ। এই যে মধ্যকর্ণ 3টা অস্থি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তাই না, অডিটরি বোনস। দেখেন এই জায়গাটা কি হয়ে গেছে, পুষ দিয়ে ভর্তি হয়ে গেছে। পুষ দিয়ে কোনো কিছু কখন ভর্তি হয় জানেন, যখন সেখানে ইনফেকশন হয়। সো এখানে সংক্রমণের ফলে পুষ দিয়ে ভর্তি হয়ে গেছে। ওটিস মিডিয়া বা মধ্যকর্ণের সংক্রমণটা দেখেন প্রকারভেদ সুবিধা। ওটিস মিডিয়া 2 প্রকার হতে পারে। এটা স্বল্পস্থায়ী, সেম। এটা কি অ্যাকিউট, অ্যাকিউট হলে 4 থেকে 8 সপ্তাহ। আর ক্রনিক হলে বা দীর্ঘস্থায়ী হলে 8 সপ্তাহের বেশি। এখানে জাস্ট ভাইরাসটার নামটা মনে রাখবেন, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। ব্যাকটেরিয়ার নামটা মনে রাখবেন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সেলা ক্যাটোরালিস। ছত্রাক আক্রমণ হয়ে থাকে। ওটিস মিডিয়ার মধ্যকর্ণের সংক্রমণ, এখানে দেখেন অনেক বেশি জ্বর থাকবে। যেটা বললাম, ওটিস মানে কি, আইটিস মানে কি হবে, জ্বর হবে। ওই জায়গায় পর্যন্ত কি লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, তাই না, ব্যথা হবে। এগুলোই হচ্ছে প্রদাহের কমন যে ম্যানিফেস্টেশনস, কমন যে সিমটমস। তো দেখেন এই যে জ্বর মানে কি তাপ বাড়তে বাড়ছে, তারপর ব্যথা হচ্ছে, তারপর ফাংশন, যে ফাংশনটা লস হবে, কানে ভোবো বা গুনগুন ধ্বনি শোনা। করণীয়টা কি, অপ্রয়োজনে এই যে আপনার কিছু হলে কানের মধ্যে আঙুল ঢুকায় দেন, কটন বাড ঢুকায় দেন, চাবি ঢুকায় দেন, কি না কি যে ঢুকায় দেন কানের মধ্যে, কোনো হিসাব নাই। এটা করা যাবে না। ঠান্ডা যখন শীতকাল বা এরকম থাকে তখন আপনি যত সম্ভব যতটা নিজে গরম রাখার চেষ্টা করবেন। সাঁতার না কাটা, যাদের ওটিস মিডিয়া আছে তারা সাঁতার কাটলে একদমই নিষিদ্ধ তাদের জন্য সাঁতার কাটা। পানি ঢুকে সেই জায়গায় আরও বেশি ইনফেক্টেড করে দেয়। কান পরিষ্কার রাখতে হয় এবং কানে পানি ঢুকতে দেওয়া যাবে না। অধূমপায়ী এবং ধূমপায়ীদের ফুসফুসের এক্সরে, এই শেষ হয় না কেন এটা? আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন এই ফুসফুসটা কি সুন্দর ক্লিয়ার না, কালো কালো দেখা যাচ্ছে মধ্যে মধ্যে। কালো মানে কি, ফুসফুসটা আসলে এক্সরেটা কি সিস্টেমে কাজ করে এটা একটু আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে। এক্সরেটা কাজ করে কীভাবে, যে এক্সরেটা যখন নরম স্ট্রাকচারের মধ্যে দিয়ে যায় সে বাধা পায় না, সে চুই করে চলে যায় ওই পাশে। কিন্তু যদি কোনো অপেক্ষাকৃত শক্ত স্ট্রাকচারে সে সামনে পায়, সে আর যাইতে পারে না, সে কি প্রতিফলিত হয়ে আসে। যে জায়গাটা প্রতিফলিত হয়ে আসে সে জায়গাটা কি শক্ত, ভালো করে বুঝান। যে জায়গাটা প্রতিফলিত হয়ে আসে সে জায়গাটা কি শক্ত, এবং এক্সরেতে ওই রংটা দেখা যায় সাদা হিসাবে, সাদা সাদা হিসাবে, ঠিক আছে। তাহলে কি বললাম এটা আবার বলেন তো আমার সাথে, যে এক্সরেটা যদি নরম স্ট্রাকচার ভেদ করে চলে যেতে পারে, কিন্তু অপেক্ষিত শক্ত স্ট্রাকচার সে ভেদ করে চলে যেতে পারে না, সে কি প্রতিফলিত হয়ে আসে। সে যেসব জায়গা পাস করে চলে যায় সেসব জায়গা কালো হয়ে থাকে, কারণ কোনো প্রতিফলন আসে না। কিন্তু যেসব জায়গা সে পাস করতে পারে না, প্রতিফলিত সব জায়গায় সাদা হয়ে থাকে। যেমন দেখেন এই যে এখানে কি রিপসগুলা সে পাস করতে পারে নাই, এই জন্য পোস্টারগুলা সাদা সাদা দেখাচ্ছে। হার্টটা অনেক মোটা একটা স্ট্রাকচার, সে পাস করতে পারে নাই, তাই কি হার্টের জন্য সাদা স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি বোঝা গেছে? এটা একটা ভালো ফুসফুস। খেয়াল করেন এই ফুসফুসে কোনো ঝামেলা নাই, এক্সরে খুব সুন্দর করে এই দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে চলে গেছে। তো এই ফুসফুসটা দেখেন, এই ফুসফুসের জায়গায় জায়গায় কনসলিডেশন আছে। কনসলিডেশন মানে কি, যে
কোনো কোনো জায়গায় ফুসফুসের কোষগুলো মরে গেছে। ওই কোষগুলো মরে যাওয়ার ফলে হয়েছে কি, ওই কোষগুলোর মধ্যে আর বাতাস নাই, বরঞ্চ কি হয়েছে যে কোষগুলোর যে আছে অ্যালোভেরাসগুলো সেগুলো কি এক জায়গায় জড়ো হয়ে গেছে। যদি এক জায়গায় এরকম জড়ো হয়ে থাকে, চুপসে থাকে, সেসব জায়গায় কি আর বায়ু পরিবহন করতে পারবে, আদান প্রদান করতে পারবে? পারবে না, কারণ কি ওই জায়গাটা শক্ত হয়ে গেছে, এখন একদম শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়ার ফলে কি হয়, এই জায়গাটার বাতাস আদান প্রদানের কোনো ভূমিকাই রাখতে পারে না। দেখেন এই যে বিভিন্ন জায়গায় প্যাচি অপাসিটি এরকম দেখা যাচ্ছে, এরকম কি সাদা সাদা, এখানে খেয়াল করেন এরকম কোনো সাদা সাদা আছে? কি সুন্দর ক্লিয়ার, তাই না? কিন্তু একজন ধূমপাই এক্সরেতে কি হয়েছে, তার কোষগুলো মরে গেছে, কোষগুলো মরে এক জায়গায় জমে এরকম কি সাদা সাদা হয়ে আছে, কারণ কি কোষগুলো এখানে এক জায়গায় জমে এত শক্ত হয়ে গেছে যে এক্সরেটা কি এই দিয়ে আর পাস করতে পারতেছে না, উল্টা ঘুরে আসতেছে। তো অধমপায়ীদের ফুসফুসে এরকম পরিবর্তন দেখা যায়, এরকম সাদা সাদা ছোপ ছোপ দেখা যায়, সহজ কথায়। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম বর্ণনা করতে হবে, রক্তে কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবর্তন হয়, ক্লোরাইড শিফট কি, ওটিসমিটের কারণ লক্ষণ, সাইনাসাইটিসের কারণ। আশা করি আপনারা সবগুলো প্রশ্নের উত্তর এখন জানবেন। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে?